ওকে, আমি অলরেডি শুরু করে দিয়েছি। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ঐতিহাসিক এই লাইভ টক শো দেখার জন্য। প্রেজ দ্য পিপলের যারা উপস্থিত দর্শক রয়েছেন সবার কাছে সবসময় আমি যে অনুরোধ করে থাকি, অনুষ্ঠানটিকে অবশ্যই আপনাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে সারা পৃথিবীকে জানিয়ে দিন। আজকে যে প্যানেলটি আমি সাজিয়েছি সেই প্যানেলটি ইতিহাসে এই প্রথম একসাথে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যারা পার্সোনালিটিস রয়েছেন, বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ছাত্রনেতা এবং সাংবাদিকরা রয়েছেন আমার সাথে। চারজন, এর মধ্যে সবচেয়ে আপনার সারপ্রাইজ বলবো এটা হলো জনাব গোলাম রাব্বানী। তার নামটি আমি এখন প্রকাশ করলাম, আপনারা হয়তো অনেকেই জানতেন না, সেটা হলো সারপ্রাইজ। আর বাকি তিনজনের নাম আপনারা অবশ্যই জানেন। আমি শুরু করব। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হওয়ার কথা ইউটিউব এবং ফেসবুকে, কিন্তু ইউটিউবটাকে আমি যেতে পারিনি, ইউটিউবে কানেক্ট করতে পারিনি। শুধুমাত্র ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে। আপনারা অবশ্যই থেকে শেয়ার করে আপনাদের টাইমলাইনে দিয়ে অন্যদেরকে জানান দেবেন এবং আমাদের পেজটিকে লাইক দেবেন এবং ইউটিউবটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই অনুষ্ঠান শেষে আবার ইউটিউবে এটাকে আমি রিস্ট্রিম করব, সেখানে আপনারা পুনরায় দেখতে পারবেন। আমি উপস্থিত যারা আছেন আমার অতিথি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। একটু লেট হয়ে গেছে। আমি শুরু করব জনাব সাংবাদিক মাসুদ কামাল আপনাকে দিয়ে। আপনি এখানে সিনিয়র সাংবাদিক। আজকের বিষয়বস্তু যেটা আমি নির্ধারণ করেছি সেটা অবশ্যই আপনারা শুনেছেন ইতিমধ্যে, যে কোন তন্ত্রে বাংলাদেশ, আমরা বাংলাদেশে আসলে কোন তন্ত্রে রয়েছি এ নিয়ে রয়েছে অনেক কথাবার্তা, এ নিয়ে রয়েছে অনেক সমালোচনা আলোচনা। তো আজকের অতিথিদের মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাইবো, সূত্রপাতটা করতে চাই জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে। আপনি কি মনে করছেন? আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং বাংলাদেশের সাংবাদিক সমাজে আপনি একজন বিখ্যাত মানুষ। আপনার সম্বন্ধে একটা ব্যাপার সবাই জানে, সেটা হলো আপনি নন নন পার্টিজান ভিউতে কথা বলেন। আমি আজকে যারা এখানে পার্টিজানলি কথা বলবে তাদের সবার দিকে আপনার এই আলোচনা সমালোচনার তীর বিঁধতে চাই এবং তাদের কাছ থেকে জানতে চাই আপনার আমার প্রশ্নের উত্তর আমরা তাদের কাছ থেকে চাইব। তারা যার যার অবস্থান থেকে তাদের উত্তর দিবেন। আপনি কিভাবে কি মনে করছেন যে এই পর্যন্ত আজকে প্রায় 50 বছরের কাছাকাছি আমাদের এই স্বাধীনতার প্রায় পূর্ণ হতে যাচ্ছে, সামনের বছর আমরা সুবর্ণ জয়ন্তী করব। এখন আমাদের এই অর্জন নিয়ে আমরা এখনও কোন তন্ত্রে আছি? অনেকেই বলছেন স্বৈরতন্ত্রে ডুবে যাচ্ছি, অনেকে বলছেন গণতন্ত্রে এখনও রয়েছি। আপনি কি মনে করছেন? আপনার অভিজ্ঞতার আলোকে আপনাকে দিয়ে আজকের এই আলোচনার সূত্রপাত করতে হয়। জনাব মাসুদ কামাল, আপনি বলুন দয়া করে। দেখেন, আপনি যদি কোনো একটা তন্ত্রের কথা বলেন তাহলে এটাকে আসলে একটা নামে আসলে সংজ্ঞায়িত করা একটু জটিল। জটিল এই কারণে যে আসলে আমি যেভাবে সংজ্ঞায়িত করব সেটা নিয়ে আবার আরেকটা বিতর্ক হবে। উনি বলবে যে না, কারণ গণতন্ত্রের সংজ্ঞাটা যে আসলে কি এটাই কিন্তু বলা বড় মুশকিল। ধরেন এখন যেভাবে দেশ চলছে এটাকে আওয়ামী লীগ যারা সমর্থন করেন ওনারা বলবেন এটা গণতন্ত্র, যারা বিএনপি অথবা জামায়াত সমর্থন করেন ওনারা বলবেন না এটা স্বৈরতন্ত্র। আবার বিএনপি যখন চালাচ্ছিল দেশ, বিএনপি তো অনেকদিন চালিয়েছে, বিএনপি যখন চালাচ্ছিল দেশ তখন বিএনপির যে কাউকে জিজ্ঞাসা করেন সে বলবে এটাই তো প্রকৃত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র চলছে। তখন আওয়ামী লীগের লোকজন কিন্তু গণতন্ত্র বলতো বলতো না, তারা বলতো এটা গণতন্ত্র না। দেখেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। আমি আগের কথা বাদ দিলাম এই কারণে আমি মনে করি বাংলাদেশে যদি সংসদীয় গণতন্ত্রের ধারাটার কথা বলি তাহলে আমি বিবেচনা করি যে 1991 থেকে যদি ধরি তাহলে এটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকবে না। আর 1972 থেকে যেটা ছিল ওটা তো আসলে একদম শুরুর দিকে, ওই আলোচনাটা ওটা আপাতত আনতে চাচ্ছি না। আমি 1991 থেকে ধরি। 91 একটা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সামরিক সরকারের পতন ঘটলো এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন পেলাম। এবং আমি মনে করি তখন থেকে আমি গণতন্ত্র ধরতে চাই। তাই যদি ধরি এর মাঝে কত বছর গেল? এর মাঝে গেল আপনার এখানে ধরেন আপনার ওখানে হলো গিয়ে 9 বছর, এখানে 20 বছর, ধরেন 29 বছর প্রায়। এই 29 বছরের মধ্যে বিএনপি ক্ষমতা ছিল 10 বছর, আওয়ামী লীগ ক্ষমতা আছে 17 বছর। সব মিলিয়ে আমি বলছি ভাঙা ভাঙা মিলে সব মিলে 17 বছর। আর বাদ বাকি 1.5-2 বছর ধরেন আপনার বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন ওনারা কিছুদিন চালিয়েছেন। তো সবাই তো দেশ চালিয়েছে। এখন আপনি যদি বিএনপির কোন একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কোন একজন নেতা অথবা কর্মীকে রিকোয়েস্ট করে বলেন
আচ্ছা ভাই বলেন তো, এই বিএনপির 10 বছর আমলে খালেদা জিয়া কি কি ভুল করেছে? আপনি যদি বিএনপির একদম শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত যে কোনো নেতা অথবা কর্মীকে জিজ্ঞাসা করেন, উনি বলবেন যে ওনার আপসীর নেত্রী কোনোই ভুল করেননি, ওনারা খুব ভালো চালিয়েছেন। আবার উল্টো দিকে একই প্রশ্ন আওয়ামী লীগের কোন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওনাদের অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, মূল সংগঠন যেটাই বলেন না কেন, এর শীর্ষ পর্যায় থেকে একদম মাঠ পর্যায় পর্যন্ত যে কোনো একজন নেতা অথবা কর্মীকে জিজ্ঞাসা করেন যে ওনাদের দলের যে 17 বছরের শাসন, এই সময়ে ওনাদের নেত্রী শেখ হাসিনা কি কি ভুল করেছেন, দেখবেন ওনারা বলবেন যে ওনাদের নেত্রী পুরোই ভুল করেননি, কোনোই তারা কোনো ভুল করেননি। তাহলে ভার্চুয়ালি দাঁড়ালোটা হলো এটা যে আমরা এই 17 বছর ছিলাম এমন একজন নেত্রীর আন্ডারে যিনি কোনো ভুল করেন না। মানুষ তো ভুল করেন রে ভাই, কিন্তু ওনাদের নেত্রী কোনো ভুল করেন না। কিন্তু আবার ওই 10 বছর ওই আপসীর নেত্রীও কোনো ভুল করেন নাই। তাহলে ভার্চুয়ালি আমরা আসলে উনি একজন ফেরেস্তা পর্যায়ের মানুষ, উনি একজন ফেরেস্তা পর্যায়ের মানুষ। এই 29 বছর বাংলাদেশের মানুষ দুজন ফেরেস্তা পর্যায়ের মানুষের আন্ডারে ছিলেন। বর্তমানটা তো সবকিছুর মূলে, আই মিন সবকিছুর শেষে বর্তমানটাই তৈরি হয়। সেই বর্তমানে আলোচনা আসবো, আমি আসছি বর্তমানে আলোচনা আসছি। এই কথাটা বললাম এই কারণে, যদি এই প্রশ্নটা আবার বিপরীত প্রশ্নটা করেন, বিএনপি কোন নেতা কর্মীকে জিজ্ঞাসা করেন যে 17 বছরে শেখ হাসিনা কি কি ভালো কাজ করেছে, ওনারা একটা ভালো কাজে পাবেন না। আবার আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন যে বিএনপির 10 বছরে তারা কি কি ভালো কাজ করেছে, একটাও ভালো কাজ কিন্তু হয়নি। তাহলে আমি সেই কথাটাই বলছি যে যেখানে পুরো দেশটা তারা শার্পলি ডিভাইডেড করে রেখেছে, সেখানে আপনি এটাকে কি তন্ত্র বলবেন? কোন তো পৃথিবীতে কোন দেশে আছে এরকম পাবেন আপনি? পৃথিবীতে অনেক দেশ তো আমরা ঘুরেছি, আপনিও দেখেছেন। পৃথিবীর কোন দেশ আপনি দেখাতে পারবেন যে বিরোধী দলের সব খারাপ? উন্মোচিত হয়েছে, এটাও তো ঠিক। দক্ষিণাঞ্চলের সাথে একটা বিশাল যোগাযোগের ব্যবস্থা স্থাপিত হয়েছে এই সরকারের আমলে, পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং অন্যান্য বড় বড় প্রজেক্ট তৈরি হয়েছে। শুনেন, আপনি যদি খন্ড খন্ড করে ধরেন, শুনেন আপনি যদি খন্ড খন্ড করে ধরেন সেটা এক হিসাব। আর যদি সামগ্রিক ভাবে, যখন আপনি তন্ত্রের কথা বলছেন তখন যদি সামগ্রিক অর্থে চলছে, একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন একটা লোক গুলি খেয়ে মারা গেল, ঠিক আছে, তাকে যখন আপনি পরীক্ষা করতে গেলেন দেখেন তোর প্যান্টটা খুবই সুন্দর, শার্টটাও খুব সুন্দর, তার হাত পা গুলো হবে স্বাস্থ্যকর, লোকটা তো মৃত নাকি? লোকটা তো মৃত। কাজেই আপনি বিচ্ছিন্ন ভাবে ধরার চেষ্টা করেন না, আমি সামগ্রিক অর্থ বলছি। 5 সেকেন্ডে আপনি নুরুল হক নূরের যে নতুন দল তৈরি হচ্ছে সেখানটাকে আপনি তার ওই দলটাকে নতুন করে দল এবং তার অবস্থানটা কিভাবে দেখছেন একটু 5 সেকেন্ডে মন্তব্য করেন, এরপর আমি নুরুল হক নূরের কাছেই যাচ্ছি। না, 5 সেকেন্ড হলো যে উনি যেগুলো দল করেছেন এবং সেই দলটা কি নাম, আমি এই ব্যাপারে আসলে বিষয় জানি না। যাচ্ছে এখনো আচ্ছা, করতে যাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে তো দল করার অধিকার সবার আছে, যে কেউ দল করতে পারে। ওনার সাহস আছে, আমি বলবো ওনার সাহস আছে। আমারও তো মাঝে মাঝে দল করতে ইচ্ছা করে, কিন্তু সাহস পাই না। ওনার সাহস আছে, এবং দল করতে কিন্তু টাকাও লাগে। আমার ধারণা ওনার টাকাও হয়েছে, কিভাবে হয়েছে আমি বলতে পারবো না, এটা দেখার জন্য অন্য বিভাগ নিশ্চয়ই আছে। কারণ আমি সাহস পাই না, কারণ আমার টাকা নাই, সাহসও নাই। ওনার সাহসও আছে, আমার ধারণার টাকাও আছে। টাকা থাকে। আপনার কোনো ধরনের সন্দেহ রয়েছে কিনা ওনার সোর্স অফ ইনকাম নিয়ে? আমি তো ওটা কোনো অনুসন্ধান করিনি। অনুসন্ধান না করে চট করে সন্দেহ করবো, এটা তো ঢালা মন্তব্য হয়ে গেল না? মানে আমার সম্বন্ধে আরেকজন ঢালা মন্তব্য করবে, আমরা ঢালা মন্তব্যকে সমর্থন করবো না। তাহলে নুরুল হক নূর কি বলে, তার দল কিভাবে চলছে, কিভাবে চালাবেন, এ নিয়ে প্রশ্ন অনেকের রয়েছে, শুধু আপনার না, অনেকেরই প্রশ্ন রয়েছে। আসলে আমি যখন আজকে এই অনুষ্ঠানটার ঘোষণা করি তখন আমার কাছে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে আমার সাথে আমাকে প্রশ্ন পাঠাতে পারেন, এবং কেউ যোগদান করতে চাইলে সেটাও আমি সুযোগ দিব যদি সুযোগ থাকে আমার কাছে। সেখানে অনেকেই আসলে প্রশ্ন করেছে, বিশেষ করে নুরুল হক নূরের কাছে এবং ইলিয়াস হোসেনের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। আমি নুরুল হক নূরের প্রশ্নগুলি একটু বলতে চাই। অনেক প্রশ্ন আসছে, শুধুমাত্র কয়েকটা প্রশ্ন যেগুলি খুবই ইন্টারেস্টিং এবং যেটাকে মাসুদ কামাল সাহেব বলে গেছেন। তারা জানতে চায় যে আপনি আসলে আপনার দলের প্যাটার্নটা কি হবে, আপনি কোন পক্ষে রাজনীতি করতে চাচ্ছেন, আপনি কখনো কখনো আপনি সরকার দলের সুবিধা পাচ্ছেন, যেমন কথার কথা সবাই বলছে একটাই কথা যে এত আন্দোলন করেন কিন্তু আপনি গ্রেফতার হচ্ছেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি সবসময় বিরোধী দল যেমন বিএনপি এবং জামাত
এইসব নেতাদের সাথে আপনার আন্দোলনের নেতৃত্বে আপনাকে দেখা যায়, আপনাকে আসলে আপনি কোন পন্থী এবং আপনার দলের গঠনতন্ত্র এখনো প্রকাশিত হয়? এই ধরনের অনেকগুলি প্রশ্ন আমার কাছে এসছে। আপনি একটু বিস্তারিত বলবেন নুরুল হক নূর, এবং আপনি মাসুদ কামাল সাহেব যে বাংলাদেশের অর্জন নিয়ে অনেক কথা বলেছে, সেখানে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। জনাব নুরুল। জি, আপনাকে ধন্যবাদ জানাই। আমার গলাটা একটু বসে গেছে। আর একই সাথে শুভেচ্ছা জানাই আজকে আমাদের সাথে আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন, ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী, সিনিয়র সাংবাদিক মাকসুদ কামাল ভাই, এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, এবং সেই সাথে যারা দেখছেন তাদেরকেও বিজয়ের শুভেচ্ছা। আমি সবচেয়ে আমাদের যে সাংবাদিক মাসুদ কামাল ভাই খুব সুন্দর একটা বিশ্লেষণ কথা বলেছেন। হয়তো মনে হতে পারে এটা সরল কথা, কিন্তু এটাই হচ্ছে সরল না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। যে উনি বলেছেন যে যারা আওয়ামী লীগ করে তাদের কাছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো দোষ আপনি খুঁজে পাবেন না। ঠিক একইভাবে যারা বিএনপি করে তাদের কাছে আপনি বিএনপির কোনো দোষ এবং অপরাধ খুঁজে পাবেন না। তো এটা বড় দুইটা রাজনৈতিক দলের চর্চা যদি এটা হয়, তাহলে এই রাজনৈতিক দলগুলোই আপনার বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের ক্ষমতায় ছিল। কাজে তাহলে তারা কোন জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে, আমাদের সমাজ ব্যবস্থাটাকে কোন জায়গায় নিয়ে এসেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেটা আপনি মাসুদ কামাল ভাইকে বলেছিলেন আসলে কোন তন্ত্রে আছে। কাজী সেই ক্ষেত্রে আমরা কি গণতন্ত্র না স্বৈরতন্ত্র না হাইব্রিড তন্ত্র, কোন তন্ত্রে আছি সেই পরিচয়টা বোধহয় আসলে, বা এই তন্ত্র খোঁজাটা বোধহয় মানে খুঁজে এখন পর্যন্ত কুল কিনারা পাওয়ার মতো অবস্থা নাই। এই জায়গা থেকে আমরা আপনি মনে কি করি যে মনে করছেন এই নুরুল কুল হক? কিনারা খোঁজার জন্যই যেহেতু, জি জি, মানে আপনি এক কথায় কোন মনে করছেন কোন তন্ত্র চলছে বাংলাদেশ? সাগর ভাই, বললাম আপনি ব্যক্তিগতভাবে আপনি কি মনে আমি করছেন মনে বর্তমান করছি যে সরকার কোন? বর্তমানে বাংলাদেশ, এটা আমার দৃষ্টিতে বর্তমান সরকার একেবারে সরল রৈখিক ভাবেই বলা চলে যে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে তারা চলছে। সেটা সন্দেহ প্রকাশ করার বিন্দুমাত্র অবকাশ নেই। কারণ সেই 2014 সালের 5ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা ইন্ডিয়ার স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় চেয়ারে বসেছে, এবং এখন পর্যন্ত ইন্ডিয়ার ব্যাকআপেই তারা ক্ষমতার চেয়ার আঁকড়ে রেখেছে। যেটা লাস্টলি ইন্ডিয়ান হাই কমিশন কিছুদিন আগে আপনার আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়েছিল, সেখানে বলছিল যে বাংলাদেশে আওয়ামী লীগে না থাকলে আমাদের কোনো বন্ধু নেই। এবং এই হেডলাইনে হচ্ছে আবার ইত্তেফাক নিউজ করেছিল, বাংলাদেশের একটি পুরাতন পত্রিকা, এবং অত্যন্ত হাস্যকর বিষয়। এবং পরে ইত্তেফাক সেই আপনার হেডলাইনটি চেঞ্জ করে দিয়েছে। কাজে এই যে ভোটারবিহীন যে দুটি নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিতে পারে না, এবং জনগণের আজকে কথা বলার অধিকার নাই, যে আইন কানুন করে আপনার নানাভাবে মানে কথা বললেও এখন মামলা হচ্ছে। আপনার সাথে যে টকশো করছে আজকে, আপনি একজন সাংবাদিক কথা বলছেন, এই যে এক সাংবাদিক 21 টিভির সাংবাদিক ছিল কনট সরারের কন্টেন্ট সরানোর জন্য ইউটিউবের ভিডিও, তাতে সরকারের মনে করেন এত গরম ধরে গেছে যে সেটা সরানোর জন্য হাইকোর্ট থেকে রুল জারি করা লাগে। তার কাজে বুঝেন যে সাংবাদিক তাদের কথা বলাটা মুশকিল হয়ে যাচ্ছে। সেখানে আমার মতো বা আমাদের মতো রাজনীতিবিদ বা ছাত্র নেতা, তাদের জন্য রাজনীতি করার পরিবেশ কতটুকু আছে, আর এটা স্পষ্টভাবে সরকার দিচ্ছে না। কারণ তারা অলিখিত ভাবে বা বলা চলে আপনার অঘোষিত ভাবে তারা চাচ্ছে যে দেশে বাংলাদেশের চায়নার মতো কমিউনিস্ট, চায়না কমিউনিস্ট, আর বাংলাদেশে চাচ্ছে তারা একদলীয় মানে আওয়ামিস্ট কমিউনিস্ট, আর এখানে চাচ্ছে আওয়ামিস্ট প্রতিষ্ঠা করতে, যে আওয়ামী লীগ শাসন ব্যবস্থা থাকবে, আওয়ামী লীগ দেশ চালাবে। সেজন্য হচ্ছে তারা প্রকাশ্যে এইভাবে ঘোষণা দিচ্ছে না, কারণ সেটা জনগণ সেটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখাবে, আন্দোলন সংগ্রাম করবে। তো তারা সিস্টেমেটিক্যালি সেটাই করে যাচ্ছে। আপনার গ্রাজুয়ালি ধরেন আপনার প্রথমে কি তাদের ক্ষমতায় থাকতে হলে লাগবে বাংলাদেশের প্রশাসন, সুতরাং প্রশাসনের দলীয়করণ করেছে, এবং তারপরে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করা লাগবে। সেখানেও তাদের পছন্দের মতো জুৎসই লোকজন নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে কন্ট্রোল করছে। আপনারা জানেন বাংলাদেশের প্রধান বিচারপতি বন্দুক ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। কাজে বিচার ব্যবস্থা কতটুকু আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং আমি ছাত্র নেতা, আমার পাসপোর্টটা 2 বছর, আদালতের রায় হয়েছে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে দেয়ার, এই আদেশ দিয়েছে আপনার গত মার্চে, সেই পাসপোর্টটা এখনো পাচ্ছি না। কাজে বুঝেন যে কে আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার করে। তো আদালত চলছে না, প্রশাসনের দলীয়করণ। পুলিশের একজন এসপি তিনি প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন মানুষকে হাত ভেঙে দেবেন। তো চিন্তা করেন যে একটা সন্ত্রাসীর মতো একজন এসপির কথা। এবং আমরা একটা আন্দোলন করেছিলাম, সেখানে আমরা বিভিন্ন সময় পুলিশের কিছু কর্মকর্তাদের যে ধরনের বিহেভিয়ার দেখি, সেটা রাজনৈতিক দলের গুন্ডাদের চেয়েও ভয়ঙ্কর। কাজে এটা হচ্ছে প্রশাসনে তারা এই মাস্তান তন্ত্রটা
আপনার দলীয়করণ করার মাধ্যমে কায়েম করেছে। তো এখন হচ্ছে যেটা যে ধরেন এই যে আমরা যারা ভোট বঞ্চিত জনতা, আমরা 30শে ডিসেম্বর বলছি যে আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোটাধিকার হরণ দিবস পালন করব। এখন আওয়ামী তন্ত্র বলছে যে ওই দিন ভোট দিতে পারেন নাই তো কি হয়েছে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, সুতরাং আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় পালন করবে, যারা মাঠে আসবে আসো, লাঠি সোটা নিয়ে আমরাও নামবো। তো এই ধরনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণকে একটা ভীত সন্ত্রস্ত করে রেখেছে, জনমনে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে এই দীর্ঘ কয়েক বছর, যে কারণে এই তাদের স্বৈরতন্ত্র বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন পর্যন্ত একটা কার্যকর আন্দোলন গড়ে উঠতে পারেনি। আর এখানে মাসুদ খান ভাই যেটা বলেছেন, আমি একেবারে স্পষ্ট কথা, আজকের এই গুন্ডাতন্ত্র বলেন, গণতন্ত্রের নামে গুন্ডাতন্ত্র, মাস্তানতন্ত্র, প্রশাসনের দলীয়করণ, বিচার বিভাগের দলীয়করণ, এটা আওয়ামী লীগ করেছে সত্য, কিন্তু এর আগের সরকারে যারা ছিল তারা যে আবার করেনি এটা আবার বলা যাবে না, তারা করেছে টুকটাক। আপনাকে ধন্যবাদ। এরা হচ্ছে দীর্ঘ যেহেতু। আপনাকে ধন্যবাদ নুরুল হক নূর। আমি গোলাম রাব্বানী আপনার কাছে যেতে চাচ্ছি যে আমরা বিগত আমি একটু তাহলে আরেক মিনিট বলে, আপনি আপনি আরেকটা বিষয়, দুটো বিষয় আমাকে দেন প্রশ্ন দেন করেছিলেন, আর আমাদের দলের বিশেষ করে একটা নিয়ে, আপনি দলের কার্যক্রম নিয়ে, সেটা হচ্ছে যে তো এরকম একটা অস্থিরতা, এরকম একটা আস্থাহীনতা, এরকম একটা দুর্বিষহ অবস্থায় আমরা মনে করেছি যে আমাদের যে রাজনৈতিক সিনিয়র সার্কেল, সিনিয়র সিটিজেন, তারা এই যে বাংলাদেশে যে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের নেতৃত্বে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তারা যেই ক্ষমতার চেয়ার একবার পেয়েছে আজীবন সেটাকে আঁকড়ে ধরেছে। এখানে রাজনৈতিক দলগুলো একটা পরিবারতান্ত্রিক ভাবে চলছে, সেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো কিভাবে দেশে আপনার গণতন্ত্র দেবে? কাজে সেখান থেকে আমরা মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা রাজনৈতিক দল দরকার। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের সমর্থন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পাচ্ছি, এবং সেই জায়গা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি একটা নতুন রাজনৈতিক দল করতে। এবং দলটা আমরা এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেইনি, দলের নামটা ঘোষণা দিয়েছি। আর প্রস্তুতি হিসেবে আমরা সেটা ছাত্র উইং, ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ এবং শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি। দলটা এখনো আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার দেয়নি, আশা করা যাচ্ছে যে নতুন বছরের শুরুতে হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা ডিক্লেয়ার করব। জি, আপনার মানে গঠনতন্ত্র বা এই জাতীয় কোনো কিছু এখনো পর্যন্ত প্রকাশ করেননি, মানুষের কাছ থেকে মতামত নেননি কি ধরনের হবে, এই ধরনের অভিযোগ রয়েছে যে আপনাদের মতো করে আপনারা চালাতে চাচ্ছেন। আমি জনাব গোলাম রাব্বানী আপনার কাছে যেতে যাচ্ছি, আপনার এখন কথা শুনেছেন, তাদের আপনার প্রতিক্রিয়া জানতে যাচ্ছি। পাশাপাশি আপনারা তো কাউকে দাঁড়াতে দিচ্ছেন না, আপনারা ক্ষমতায় আছেন, সহনশীলতার দায়িত্ব আপনাদের অনেক বেশি, কিন্তু আপনারা কাউকে দাঁড়াতে দিচ্ছেন না। আবার এদিক দিয়ে অনেকে প্রশ্ন করছে যে এদিক দিয়ে আপনারা নুরুল হক নূরকে রাস্তাঘাটে মারছেন, তাকে দাঁড়াতে দিচ্ছেন না, সে একটা নতুন দল করছে। সে গত কিছুদিন আগেও যেমন আপনার একটা রিক্সাওয়ালাকে মেরে ফেলেছে পিটিয়ে একজন পুলিশ সদস্য, সেখানে গণ অধিকার পরিষদ থেকে যখন আন্দোলন করতে গেছে সেখানে আপনাদের ছাত্রলীগের কর্মীরা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, একজন হসপিটালে পর্যন্ত গেছে। তো এই যে এটাই কি আমাদের অর্জন, বা এভাবে কতদিন চলতে থাকবে? আপনি আপনার মতামত জানতে চাচ্ছেন জনাব গোলাম রাব্বানী। ধন্যবাদ সাগর ভাই। আসলে শুনলাম বেশ আগের আমাদের দুজনের বক্তব্য, তারা তাদের মতো করে বলেছেন। অবশ্যই আমি নূরের কথাই বলবো। মাসুদ ভাই আমার সিনিয়র, তার প্রেক্ষাপটে তিনি অত্যন্ত বাংলাদেশের যে প্র্যাকটিস চলছে আসলে স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক যে সংস্কৃতি চড়াই উতরাই, তার মধ্যেই এটা সত্যি। অবশ্যই একজন আওয়ামী লীগের চোখে আওয়ামী লীগের দোষ খুব কমই ধরা পড়বে, বিএনপির চোখে যারা বিএনপি করে দোষ কম ধরা পড়বে। কিন্তু আমি যদি একজন সাধারণ নাগরিক, বিবেক বোধ সম্পন্ন নাগরিক হিসেবে সাধারণ মানুষের চিন্তা করি, অবশ্যই আমরা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে ভালো মন্দের পার্থক্য নির্ধারণের ক্ষমতা দিয়েছি, অর্থাৎ কোনটা ভালো, কোনটা বেটার অপশন, কোনটা আমার জন্য রাইট চয়েস, সেটা আমি দেখবো। তো আমি একদম স্পষ্টই বলছি, এখানে তিনজনই আছেন, আহ দেশরত্ন শেখ হাসিনা নিয়ে কথা হচ্ছে, তিনি এককভাবে চালাচ্ছেন বা আওয়ামী লীগ এককভাবে করছে, আপনি তার চেয়ে বেটার অপশন বলেন না। বলেন যে হ্যাঁ, এই কর্মে, কাজে, আচরণে তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড সবকিছু মিলে she is but he is better than শেখ হাসিনা। নো ওয়ান, দেয়ার ইজ absolutely no one, কে বলতে পারবে শেখ হাসিনা বেটার কেউ বাংলাদেশ চালাতে আছে। এখন আপনি প্রথম মাসুদের কথা আমি একটা সঙ্গে বলবো একটু। এখানে আমার একটু অবজারভেশন আছে রাব্বানী সাহেব, উন্নয়ন করার মানেই কি ক্ষমতায় থাকতে হবে দীর্ঘদিন? না না,
উন্নয়ন না, আপনার উন্নয়ন করতে হতো ধারাবাহিকতা প্রয়োজন। আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি ধারাবাহিকতা মানে কি? আমাদের নির্বাচন বলেছি ছাড়া, যে আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের ছাড়া আদর্শিক পিতা বঙ্গবন্ধু যদি না মরতো, সাগর ভাই আমি শেষ করি একটু বল, যে বঙ্গবন্ধু যদি না সেদিন বাঙালি বিশ্বাসঘাতকতা না মারা যেত, তাহলে কি হতো? যে রাত পহলে স্বর্গত বঙ্গবন্ধু মরে নাই, বাংলাদেশ আরো কয়েক দশক পূর্বে কিন্তু মালয়েশিয়া সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। 3 বছরে বঙ্গবন্ধু 3.5 যা দেখিয়েছে আমরা সেটা বলতেই পারি। কিন্তু যখন সেই জায়গা থেকে আবার আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশ উঠছে উপরের দিকে, তো মালয়েশিয়াকে যখন মাহাথির মোহাম্মদ নিলেন, তিনি ডেমোক্রেটিক ওয়েতে এসেছেন। ডেমোক্রেসির জন্য আপনি অটোক্রেসির কথা বলছেন, অফকোর্স ইট ইজ অটোক্রেসি, বাট পজিটিভ অটোক্রেসি। আপনার উন্নয়নের জন্য, একটা উন্নয়নশীল দেশকে উন্নতির শিখর নিতে হলে অবশ্যই আপনাকে সাউন্ড একটা সিস্টেম লাগবে, আনইন্টারাপ্টেড হতে হবে। এখানে দেশরত্ন শেখ হাসিনা কিন্তু সেই জায়গাগুলোতে, বরঞ্চ আপনি যদি ইতিহাস দেখেন মাহাথির মোহাম্মদ যেভাবে করেছেন, থাকতে হবে। নো নো নো, নির্বাচন বিহীন তাই বলেন নাই। নির্বাচনে আসতে না পারলে বা তার সে সামর্থ্য না থাকলে ঈদের আগে পরে আন্দোলন করে বিনোদন দিয়ে তো আর আপনার জনগণকে বা আওয়ামী লীগের মতো একটি দলকে আপনি রাস্তা থেকে রাজপথে সরাতে পারবেন না, তাকে ডিফিট করতে পারবেন না। আমি সিম্পলি সেটাই বলছি। আচ্ছা সাগর ভাই, না আমি শুধু কিছু এক্সাম্পল দিচ্ছি, মন্দের ভালো আমি কিন্তু বললাম, কারণ আমাদের সুযোগ হয়েছে আমার বয়সে অন্তত ছোটদের আওয়ামী লীগের ট্রাম দেখার, বিএনপি ট্রাম দেখার। তো এখানে আপনি সাপোজ আমার নুরুল হক নূর বলছেন দলীয়করণের কথা। 27তম বিসিএস আপনার মনে আছে নিশ্চয়ই। আপনার বগুড়া আজিজুল কলেজ থেকে 54 জনকে দেয়া হলো অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার। সেখানে একজন ছাত্রলীগের, আমি ছাত্রলীগ জেনারেল সেক্রেটারি ছিলাম, দায়িত্ব নিয়ে বলছি যে আমরা একজন কেউ, আমি কথা শুনতে পাচ্ছি না। জি জি, না শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু একদম দায়িত্ব নিয়ে বলেছি যে কোন ধরনের দলীয়করণ হয়নি, বরঞ্চ আমার ছাত্রলীগের বা দলীয় ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে বারবার, 3বার 4বার। বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের আপনার উপদপ্তর সম্পাদক সায়েম খান 3বার ভাইবে দিয়ে মিস করেছে। এরকম 10 জন কেন্দ্রীয় নেতা যারা টপ ক্লাস, জয়েন্ট সেক্রেটারি, বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটির, 2বার 3বার 4বার ভাইবা দিয়ে তারা মিস করেছে, বয়স শেষ হয়ে গেছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত যে ওই আমলে এই আমল তুলনা করা যাবে না। তা আপনি তারপরে বলছেন যে মারার কথা, আপনার মনে আছে নিশ্চয়ই, আমার চেয়ে আপনি সিনিয়র, ডিসি কোহিনুর আর ডিসি আকবর, সেই ত্রাসের কথা মনে আছে? সাংবাদিক, দাড়িওয়ালা একজন সিনিয়র সাংবাদিককে স্টেডিয়ামের মধ্যে ধরে কিভাবে মারছিল ওপেন ক্যামেরার সামনে। আপনি নুরুল হক নূর বলছেন একজন সাংবাদিককে হুমকির কথা। ডিসি আকবরের কথা ভুলে গেছেন না? ভুলে যাওয়ার কথা না নিশ্চয়ই। ডিসি কোহিনুরের কথা নিশ্চয়ই মনে আছে। তাদের সেই ত্রাসের নৈরাজ্য কিন্তু এখন নেই। সুতরাং দুষ্ট লোক সব জায়গায় থাকবে, কিন্তু দুষ্টের দমন শিষ্টের পালন, এই নীতি আমরা বিশ্বাস করি সেটা করছে। যেখানে যেটা প্রয়োজন, অবশ্যই আমাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে আগের সঙ্গে বর্তমানের বিএনপির সঙ্গে কখনোই আওয়ামী লীগের তুলনা হতে পারে না। যেমন খালেদা জিয়ার সঙ্গে কখনোই দেশরত্ন শেখ হাসিনার তুলনা হয় না। সুতরাং রাইট, আপনি আমাকে বেটার চয়েস দেখান। আপনি বলছেন নুরুল হক নূর, সে বলছে আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, আমি একটা নতুন দল করছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, মর্নিং শোজ দ্য ডেজ। সো এত বড় একটা মহামারী গেল, একজন ইয়াং ছাত্র নেতা হিসেবে নুরুল হক নূরের সামনে সুযোগ ছিল জনগণকে দেখানো, তার ইয়াং ফোর্স নিয়ে মাঠে কাজ করুক। আমরা কয়দিন দেখেছি, 7 মাস 8 মাস আপনার করোনা হলো, কয়েকটা জায়গায় গিয়ে সে মানুষের পাশে দাঁড়িয়েছে, কাজ করেছে। আমি কোনো ব্যক্তি জায়গা থেকে প্রতিটা দিন আমি সারা 8 মাস 9 মাস ধরে ইচ এন্ড এভরি সিঙ্গেল ডে আমি মানুষের জন্য কাজ করেছি, আমার সাধ্যমত চেষ্টা করেছি। আমি আমার একটা জায়গা থেকে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম করে, সো আমি নূরের উদ্দেশ্যে বলবো, তার যে রাজনৈতিক দল করার বা মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকতো, তাহলে তার উচিত ছিল আগে রাজনৈতিক দল গঠন না করে এই করোনার দুর্যোগের সময় মানুষের সঙ্গে কাজ করে মানুষকে দেখানো, আস্থা অর্জন করা যে আমরা তোমার পাশে আছি, আমরা আপনাদের কাজ করতে চাই, সেটা দেখিয়ে আস্থা অর্জন করে তারপরে মাঠে নামা। ঠিক আছে, আমরা যা দেখেছি আসলে আমি কথায় না ভাই, আমি চটকদার পটপট কথায় না, আমি কথা ঠিক আছে বলতে হবে কিন্তু কাজে বিশ্বাসী। আমরা যেটা বলি এবং করি, কথা এবং কাজে, কথা বেশি বলি, কাজও বেশি করি। সুতরাং শুধু কথা বললে হবে না যে এই করবো সেই করবো। আওয়ামী লীগের দোষ বলা, ছাত্রলীগের বদনাম করা কিন্তু কাজ না। এটা কোনো প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ কাজ না। আমি পুরো আপনার টার্মটা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য সাবেক ভিপি কি করেছেন, আমি যদি 5টা ভালো কাজের কথা বলতে বলি কনস্ট্রাকটিভ, সে বলতে পারবে না। সুতরাং কথা বলে, কথার ফুলঝুরি ছুটিয়ে আর কাজ করার বিষয়টা ভিন্ন। আমি এটাই বলছি যে অবশ্যই আমাদের অনেক সমস্যা রয়েছে। আমি এখনো বলছি আপনার প্রত্যাশিত দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, সেটা আমরা পাচ্ছি না। আরো বেশি এখানে আপনাকে কঠোর হতে হবে, গভর্নমেন্টকে জিরো টলারেন্স দিতে হবে। অনেক সমস্যা আছে আমাদের, কিন্তু তারপরও এর মধ্যে এত কিছুর মধ্যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে। আজকে আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে যাচ্ছি। পজিটিভ কথাগুলোকে আপনি কেন বলছেন না? কেন বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে? এর চেয়ে আপনি বেটার কাকে বলেন না যে হ্যাঁ আমার সামনে যারা বলছে সেটাও কি মানে অপরাধ? নেগেটিভকে কখনোই ডিনাই করব, কখনোই নয়। নেগেটিভ সেটাও করা বঙ্গবন্ধু বলেছেন আত্মশুদ্ধির কথা,
আমি সেটাই বলছি, বঙ্গবন্ধু কিন্তু, এটা আমরা বঙ্গবন্ধু সেটা আদর্শে রাজনীতি সেটা করি। বলবার মতো আত্মশুদ্ধির কথা বলেছেন, আত্মসমালোচনার কথা বলেছেন। আমি বলছি আমাদের অনেক সমস্যা আছে। আমাদের এখন বাংলাদেশে সবাই আওয়ামী লীগ, হাইব্রিড ঢুকেছে, অনুপ্রবেশকারী ঢুকেছে, সব বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে তাদের সুবিধার জন্য। আমাদের দলীয় অনেক নেতারাই হচ্ছে সেই বিএনপি বা অনেক অনুপ্রবেশকারীকে সাথে নিয়ে রাজনীতি করছেন দল ভারী করার জন্য। অফকোর্স এটা হচ্ছে, একা দেশরত্ন শেখ হাসিনা সব দেখতে পারবেন না, কিন্তু ব্যক্তি দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, আমি বলি অ্যাবসলিউটলি কারেক্ট, তার চেয়ে বেটার অপশন নাই। যদি বাঙালি বা যে কেউ দেখান, আমি কালকে বলবো হ্যাঁ ভালো, আমরা তো বুঝি। জি, দেশরত্ন শেখ আমরা হাসিনার চেয়ে বেশি বড় আওয়ামী সাংবাদিকের লীগ আর কথা দিয়ে শুরু বড় করেছিলাম। দেশপ্রেমিক যদি কেউ মনে করে নিজেকে, তাহলে বলবো সে বোকার সঙ্গে বাস করছেন। থ্যাংক ইউ। যে সাংবাদিকের কথা দিয়ে শুরু করেছিলাম, আরেকজন সাংবাদিক আসলে কদ্দুর অধিকার রয়েছে বাংলাদেশে কথা বলবার, এবং বাংলাদেশ নিয়ে যে উন্নয়ন নিয়ে বা এই যে আপনি যেটা বললেন পজিটিভ এবং নেগেটিভও তো থাকতে হবে, নেগেটিভের অধিকার থাকতে হবে। সেই নেগেটিভ কথা বলে কতটুকু একজন সাংবাদিক এই অধিকারটা এনজয় করছে সেটা শুনবো আমরা ইলিয়াস হোসাইনের কাছে। ইলিয়াস হোসাইন হলেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে একজন নির্বাসিত সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক। আমরা তার কথা শুনবো, তিনি এখন বলবেন যে নেগেটিভ কথা বললেও কতটুকু তিনি এই আপনার ওই স্পেসটুকু পাচ্ছেন। এর আগে আমি ইলিয়াস হোসেন আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শক যুক্ত হয়েছে আমার সাথে। আমি আজকে তিনজন দর্শক, সবাই খুব এত প্রফুল্ল ছিল আপনাদের সাথে একটু কথা বলবার, তাদের প্রশ্ন জিজ্ঞাসা করবার। আমি একজন দর্শককে অনুমতি দিয়েছি অলরেডি। দর্শক, আপনি কি যুক্ত হয়েছেন আমার সাথে? আমি দেখতে পাচ্ছি শারমিন মুন্নি নামক একজন আপনি যুক্ত হয়েছেন। আপনি জি জি জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। হ্যাঁ, 5 থেকে 7 সেকেন্ডে আপনার প্রশ্নটি শেষ করবেন। কাকে করবেন নাম বলে আপনি একটু প্রশ্নটি করবেন, এরপর আপনি লিভ নেবেন এখান থেকে। জি, আমি গোলাম রাব্বানি ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি আপু প্লিজ। জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম গোলাম রাব্বানি ভাই। মুন্নি আপু, আমার আপনার খালাতো বোনের নাম মুন্নি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি তো দীর্ঘদিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ডাকসুর জিএস ছিলেন। তো আমরা দেখেছি বিভিন্ন সময় আপনার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর থেকে শুরু করে, নাম ফলক থেকে ভাঙচুর থেকে শুরু করে অনেক কিছু এরকম কর্মকাণ্ড আপনি করেছেন আপনার নেতৃত্বে। এবং আমি যদি স্পষ্ট করে বলতে চাই, যেমন 22শে সেপ্টেম্বর 2018 সালে আপনার নেতৃত্বে শাখা চৌধুরীর কবরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তার নাম ফলক ভাঙা হয়েছে। তো আপনি যে এই প্রচলনটা শুরু করলেন, ভবিষ্যতে যদি আপনার দল কখনো ক্ষমতায় না থাকে, তখন যদি আবার অন্য যে দলই ক্ষমতায় আসুক না কেন, সেই দল যদি আপনার নেতার বা আপনাদের সমর্থিত নেতৃবৃন্দের এরকম ভাঙচুর, নাম ফলক ভাঙচুর, এরকম কৃষ্টি কালচার শুরু করে, যেটা আপনার কাছ থেকে শিখেছেন, তখন এটার দায়ভার কি আপনি নিবেন? জি দর্শক, আপনি আমি গোলাম রাব্বানির কাছে পরে যাচ্ছি গোলাম রাব্বানি, আপনি সেটা উত্তর পরে দিবেন। শারমিন মুন্নি, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আপনি একটু পরে পাবেন। আমি সেকেন্ড টার্নে যখন যাবো গোলাম রাব্বানি তখন বলবেন। আপনি লিভ নিতে পারেন। আপনাকে ধন্যবাদ। ইলিয়াস হোসেন, আপনি বলবেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক পছন্দের একজন সাংবাদিক। বাংলাদেশে এই মুহূর্তে তো আপনারা নিশ্চয়ই জানেন যে তেলবাজির একটা রমরমা ব্যবসা চলছে। তো এর মধ্যে দেশে থেকে ধরুন আমি এখন অনেক কথা বলি, যে কথা আমি নিজে স্বীকার করছি যে দেশে থাকলে এই কথা আমি বলতে পারতাম না। তো মাসুদ কামাল ভাইরা তারপরেও দেশে থেকেও যতটুকু বলছে, আমি মনে করি এই মুহূর্তে কোনো কথা যদি কেউ বলতে না পারে, চুপ থাকাটাও এক ধরনের তার জন্য একটা, মানে এটাই আমার প্রতিবাদ। চুপ থাকাটাই এখন বাংলাদেশের প্রতিবাদ, যে আমি কারোর পক্ষে যাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাসুদ কামাল ভাইরা যেটা করছেন, আরো ইলিয়াস খান আছে, আরো কয়েকজন সাংবাদিক আছে, সবার নাম বলছি না, শান্তনু ভাই আছে। যাই হোক, আমাকে আপনি অনুষ্ঠানের শুরুতে একটা দলে পাঠিয়ে দিয়েছেন। আপনি মাসুদ কামাল ভাইকে বলেছেন নিরপেক্ষ, আর আমরা সব হচ্ছে অনিরপেক্ষ। মানে আমিও একটা দলে আছি। আমি কোনো দল, মানে আপনার কোনো দলই নাই। আমি আসলে কোনো দলে নাই। রাব্বানি ভাইকে আজকে আমাদের যেহেতু প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, তো আমি যেহেতু জামাত শিবির পন্থী সাংবাদিক, আমি থাকতে সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমার প্রতিপক্ষ হচ্ছে। সেখানে আপনার প্রশ্ন আছে, আপনার কাছে আমার প্রশ্ন আছে। আপনি যতগুলি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওগুলি সব সময় সরকারের বিরুদ্ধে যাবে কেন? আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, আপনি সরকারের পক্ষে বলবেন এবং বিশেষ করে বিরোধী দলের বিপক্ষে আপনি ভিডিও, আপনি সব বিরুদ্ধে ভিডিও বানান না কেন? বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলছে প্রতিদিন, তাই না?
আপনার গাড়ি কেউ একজন ঢাকা থেকে বরিশালে গিয়েছে, সে ভালোভাবে পৌঁছেছে, ওইটা কি কোনো টেলিভিশন নিউজ করেছে? যদি ওই গাড়িটা মাঝখানে দুর্ঘটনায় পড়ে তাহলেই কিন্তু নিউজ হয়। নিউজ সবসময় নেগেটিভ। আমি আমি যদি নাকি মানে ইন্টেনশনালি যদি কারো বিরুদ্ধে বলি সেটা ঠিক আছে। আর আরেকটা কথা পরিষ্কার একেবারে সব সময় বলি, যেটা যে রাব্বানী ভাই আজকে বলবে যে বিএনপির সময় দুর্নীতি হয়েছে আমরা দেখি নাই, আজকে হচ্ছে সেটা দেখছি। ভাই বিএনপির সময় দুর্নীতি 12 বছরে আর কত বলবে? আপনারা তো জানেনই সেগুলি, আর সেটার কনসিকুয়েন্স তো এখন না। অতএব 12 বছরে একটা জায়গায় যাওয়া দরকার ছিল। আর তারপরেও বলি যে বিএনপি যে দুর্নীতি করে নাই এই কথা আমার জীবনে আমি কোনোদিন মুখ দিয়ে বলি নাই। আমি সব সময় বলেছি যে বিএনপির সময় দুর্নীতি হয়েছে, কিন্তু এখনকার সাথে যদি তুলনা করেন তাহলে ওইটা দুর্নীতির শিশুকাল ছিল, এখন পুরো যৌবন চলছে বাংলাদেশের দুর্নীতির। তো রাব্বানী ভাই সাথে শিশুকালে 5 বার চ্যাম্পিয়ন, সেটা 5 বার চ্যাম্পিয়ন না ভাই, মানে মিথ্যা তথ্য দিলে তো হবে না। 3 বার চ্যাম্পিয়ন, সে 3 বারের মধ্যে আপনারা একবার হয়ে গিয়েছেন। কারণ 2001 সালে যে রিপোর্ট এসেছে সেটা 2001 সালের অক্টোবরের 1 তারিখে বিএনপি ক্ষমতায় এসেছে। তার মানে ওই বছরের পুরোটাই কিন্তু আপনাদের সময় ছিল, অতএব ওইটা কিন্তু আপনারা দিয়ে গেছেন। সেটাই বিএনপি তার পরের 2 বছর হয়েছে, তার পরের 2 বছর থেকে তারা কাটিয়ে উঠেছে। আর দুর্নীতির কথা যদি ভাই বলেন, এখন আসলে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। এগুলো এখন বাংলাদেশে মানে আওয়ামী লীগের লোকজন নিজেরাই বলে। আপনি যদি না বলতে চান আপনার পদের কারণে আপনার, না আমি অবশ্যই বলছি, হ্যাঁ দুর্নীতির কথা আমি নিজেই বললাম। আমি দুর্নীতির কথাটাতে আসছি, তার আগে যেটা বলতে চাই যে রাব্বানী ভাই, বিশেষ করে রাব্বানী ভাই, ধরুন ছাত্রলীগের মধ্যে আমি নিজেও ভুক্তভোগী, আমি নিজেও ভুক্তভোগী, তাই না? আমাকে নিয়ে একটা আপনাদের মধ্যে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে ধরুন আমাকে যদি ছাত্রলীগের মানে লোকজন যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায়, তাহলে আমার মানে রক্ত চামড়াও খুঁজে পাওয়া যাবে না, এমন ভাবে পেটাবে। মানে আমার প্রতি আপনাদের ক্ষোভ এতটুকু আছে। কিন্তু রাব্বানী ভাইয়ের প্রতি আমার ব্যক্তিগতভাবে, ওনাকে আমি যতটুকু চিনি, যতটুকু দেখেছিস, ওনার মধ্যে একটা অন্যরকম মানুষের প্রতি দরদ ওনাকে দেখেছি, যে পশু পাখির প্রতি, আপনার কুকুর নিয়ে ওনার বেশ কিছু কাজ দেখেছি আমি, এটা আমার ভালো লেগেছে। রাব্বানী ভাইয়ের যে চরিত্রটা, সেটা হচ্ছে ধরুন ছাত্রলীগ একজনকে পেটায়, ওই বেটা ধরে মাইরা খায়া ফেলাবো এই সে। আর রাব্বানী ভাই যদি কাউকে পেটায়, সেটা হচ্ছে ভাই এদিকে আয়, এনে তারপরে গালে চড় মারে। এটা হচ্ছে পার্থক্য, আদর করে তারপরে করে। এটা হচ্ছে রাব্বানী ভাইয়ের চরিত্র। সত্য কথা, আমি 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 যেটা সত্য। সত্য সেটাই বলছি। এখন ছাত্রলীগের তার ব্যবহারের সবচেয়ে বেশি ভক্ত ছাত্রলীগের ইতিহাসে এত ভক্ত কারো হতে আমি দেখি নাই। উনি সবচেয়ে বেশি আলোচিত একজন মানুষ ছিলেন, এবং উনার, আমি ছাত্রলীগের যেসব মানুষজন আমার পরিচিত আছে তাদের অনেকের কাছে শুনেছি যে উনি মানুষকে যত দ্রুত আপন করতে পারে জীবনে দেখে নাই। তারে রাব্বানী ভাই যাই বলবে, তুই এই ভাই এদিকে আয়, তুই এদিকে আয়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাকে তুই করে বলছে, মানে সে খুবই মানুষকে ম্যানেজ করতে পারে, এটা তার একটা গুণ ছিল। রাইট। তো সেই জায়গা থেকে রাব্বানী ভাইয়ের আচার আচরণ এটা অনেক ভালো। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় মানুষ ফেসবুকে আপনারা দেখবেন লেখালেখি করে যে তারা বলে যে মানুষের জন্মের সময় যে টিকাগুলো দেয়া হয় যাতে আওয়ামী লীগ না হয়, তার জন্য আরো একটা টিকা দেওয়া উচিত। মানে আমি ফেসবুকের কথা বলছি আর কি, কিন্তু এই কথাটা একটু অন্যরকম হয়ে যায়। বাট আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা পরিবারের উচিত আমার সন্তান কি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এই ধরনের কোন লীগের মধ্যে ঢুকছে কিনা সেটা একটু খোঁজ রাখা উচিত। কারণ এই রাব্বানী ভাইয়ের চরিত্র আজকে যেমন, উনি যদি আজকে ছাত্রলীগ না করে অন্য কিছু করতো, মনে করুন নুরুল হক নূরের একটা দলে যেত, শিবির বা ছাত্রদল, দুঃখিত, ছাত্রলীগ না করে রাব্বানী ভাই যদি আজকে ধরুন নূরের দল করতো বা অন্য কোনো একটা, উনি নিজে একটা দল তৈরি করতো, সেটার জন্য ওনার ইমেজ বাংলাদেশে একরকম থাকতো। কিন্তু আজকে ছাত্রলীগ হবার কারণে এই যে রাব্বানী ভাই এত ভালো কাজ করে, সেই কাজগুলো কিন্তু আজকে মানুষ দেখছে না। আরেকটা কথা হচ্ছে, উনি বললেন যে ওনার দলের ব্যাপারে যে আপনার শিষ্টের পালন, দুষ্টের দমন করেন। রাব্বানী ভাই যেই ঘটনাতে উনি পদ হারিয়েছেন, সেই ঘটনাতে কিন্তু আমরা কিন্তু রাব্বানী ভাই সরাসরি মানে চাঁদাবাজি করেছে সেটার কোনো প্রমাণ পাই নাই, বরং উনি চাঁদাবাজি হয়েছে কিনা সেটার তদারকি করতে গিয়েছেন। ওনার যে ফোন আলাপ আমি শুনেছি সেটার কথা বলছি। যদি নাকি সেটা হয়, রাব্বানী ভাই আজকে লাইভে আছেন, রাব্বানী ভাই আমি আমার এই কথার মাঝখানে আপনার একটা উত্তর চাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কি চাঁদাবাজির সাথে জড়িত ছিল? অর্থাৎ চাঁদা কি তিনি দিয়েছেন? এটা সত্য না মিথ্যা? ভিসি ম্যাম চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তার হাজবেন্ড জড়িত, তার ছেলে জড়িত। আমরা ভিক্টিমাইজড, আমি নিজে এটা ভুক্তভোগী। আর কিছু বললে এই জন্য আমি দুর্নীতি নিয়ে বলছি, দুর্নীতির বিরুদ্ধে আমি নিজে ভুক্তভোগী। তাহলে এটাই কি শেখ হাসিনার দুষ্টের দমন আর শিষ্টের পালন?
সেই ভিসি আজ পর্যন্ত জাহাঙ্গীরনগর আছে কিভাবে? সেই ভিসির যে স্বামী, সেই স্বামীর নামে আপনি আউট হয়ে গেলেন। ওইখানে মানে যারা রং ডুয়ার তারা খুব পাওয়ারফুল। আপনি কথাও বলেন, তার মানে আপনি যদি জায়গা মতো যেতে পারেন, তাহলে আপনার এইসব দুষ্ট এগুলো কোনো ব্যাপার না, আপনি আওয়ামী লীগ করতে পারেন। আওয়ামী লীগে রাব্বানী ভাইরা আজকে যে বাংলাদেশের ছাত্রলীগের যে চরিত্রের কথা বলছিলাম সেটা শেষ করে তারপরে আমি শেষ করব। সেটা হচ্ছে যে এই ছাত্রলীগের আজকের যে চরিত্র, এই চরিত্র কিন্তু আজকে থেকে না। মাসুদ কামাল ভাই নিশ্চয়ই মনে আছে যে শফিউল আলম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 জনকে ব্রাশ ফায়ার করে খুন করা হত্যার আসামি, তার বিচার কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব করেন নাই। ডাকসুর এই ভিপি নির্বাচন নিয়েই কিন্তু সেই মারামারি। আমি আমার নিজের মুখের কথা বলছি না, আপনার কি অস্থির জাসদের উত্থান পতন, অস্থির সময় রাজনীতি, অত্যন্ত মেধাবী এবং খুবই একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব লিখেছেন, আমি বানিয়ে কথা বলছি না, তিনি নিজে বলেছেন যে সেই নির্বাচনের সময় শেখ কামাল থেকে শুরু করে অনেকের কি ধরনের আচরণ ছিল সেটা আজকের নুরুদের সাথে রাব্বানী ভাইদের যে আচরণ, সেই আচরণের সাথে মিলে যায়, বরং এখনকার চাইতে তখন আরো ভয়ঙ্কর ছিল। অতএব এসব কথা আসলে বললে লাভ নাই যে ছাত্রলীগের চাইতে আগের জামায়াত কিংবা বিএনপি কেউ বেশি করেছে, এইটা বললে হবে না। কারণ ছাত্রলীগের সাথে আজকে যে অবস্থা, যে মারামারি, গ্যাঞ্জাম, মানুষকে পেটানো, মানুষ খুন করা, এগুলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো জড়িয়ে গিয়েছে। যেভাবেই জড়াক, রাব্বানী ভাই এককভাবে ভালো থাকতে পারে, কিন্তু উনি ওনার সংগঠন নিয়ে সামগ্রিকভাবে এটা নিয়ে কোনো করতে পারবে না। কালকে আমরা যে বক্তব্যটা শুনেছি যে আমাদের শামীম ওসমান, উনি বলেছেন যে আবারও খেলা হবে। শেখ মুজিবের ভাস্কর্যের আয় কেউ হাত দিতে সাহস থাকলে। তো এই শামীম ওসমানের কিছু বক্তব্য আমরা ইউটিউবে শুনেছি, তিনি নাকি মাঝে মধ্যেই কাঁচা তরকারি, মাছ এসব নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় যেতেন। আপনারাও নিশ্চয়ই শুনেছেন। সত্য না মিথ্যা সেটা আল্লাহই জানে। যদি সত্য হয়ে থাকে তার মানে ওনাদের বাসার সাথে ওনাদের পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল। সেই দিন এই শামীম ওসমানের পরিবার কোথায় ছিল যেদিন শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে খুন করা হলো? আজকে ভাস্কর্যে হাত দিলে তারপর তাদের হাত কেটে দেওয়া হবে, তাহলে সেদিন কেন তাদের হাত কেটে দেওয়া হয় নাই? অতএব এইসব ভালোবাসা, চাপাবাজি, এগুলো বন্ধ করতে হবে। তো দুর্নীতির কথা বলেন, দুর্নীতি আজকে আপনারা উন্নয়নের যে ধোয়া তুলে দুর্নীতিকে আপনারা মানে একটা বাক্সের মধ্যে বন্দি করতে চাচ্ছেন রাব্বানী ভাই, এটা সম্ভব না। কারণ যদি মনে করেন যে আজকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি উন্নয়ন দুর্নীতি নিয়ে ভাই আমি সবসময় ইলিয়াস ভাই, আমি দুর্নীতি বিষয়ে একেবারে স্পষ্ট বলছি, দুর্নীতি লাগাম টেনে ধরতে পারে নাই, কিন্তু পারছে না, আমি নিজে বলছি। কিন্তু এই কথাটা কিন্তু আপনি বলবেন না যে বিএনপি উন্নয়নের ক্ষেত্রে আদার্স বিষয়গুলোতে কখনো তুলে ধরতে পারবে, এই জায়গাটা সমস্যা আছে, আমি নিজে ভুক্তভোগী। আপনি যেভাবে বলে আসছিলেন সেটা এখন বলছেন না, সেটাই বলতে যাচ্ছি ইলিয়াস হোসেন জি। এটা মানে রাব্বানী ভাই কিন্তু কখনোই স্বীকার করবে না যে বিএনপির চাইতে এবার দুর্নীতি বেশি হয়েছে, এটা রাব্বানী ভাই বলতে পারবে না। যদি মনে মনে চিন্তাও করে তারপরেও তিনি বলতে পারবে না, কারণ হচ্ছে হ্যাঁ রাব্বানী ভাই আমরা এটা ব্র্যান্ড ছিল, হাওয়া ভবন ছিল 10% ছিল, মামুন ভাই ছিল, এরকম মানে ব্র্যান্ডেড সেলিব্রিটি ছিল। এখন হাওয়া ভবন কানাডার বেগমপাড়ায় আছে, লন্ডনে শেখ রেহানা আপার বাসায় আছে, তারপরে বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এখন হাওয়া ভবন। অতএব এটা বলে লাভ নেই, এক হাওয়া ভবন দিয়ে এত হাওয়া ভবনকে ঢাকা যাবে না। এখন যদি আপনি দুর্নীতির কথা, উন্নয়নের কথা যদি বলেন, এই উন্নয়নের কথা বলে আমি আমার প্রথম পর্বটা শেষ করব। সেটা হচ্ছে মাঝখানে আমি আপনাকে একটা কথা বলি, আমি কানাডাতে থাকি, আমি যখন কাউকে বলি আমি কানাডাতে থাকি, বলে যে ভাই বেগমপাড়ার কোন দিকে থাকেন, এই যে একটা সেকেন্ড অ্যানসার করতে হয় আমাকে, অথচ আমি নিজেও বেগমপাড়া কোথায় জানি না, বেগমপাড়া কোথায় এটা আমি নিজেও জানি না। এটা এখন পৃথিবীর সবাই জানে। ইলিয়াস ভাই কিন্তু অনেক ভালো বলতে পারেন, আমরা দেশে থেকে যেটা জানি না, ইলিয়াস ভাই কিন্তু বিদেশ থেকে অনেক গোপন বা ইন্টারেস্টিং তথ্যগুলো দেন। তাহলে আপনি কারা কারা বেগমপাড়ায় যে 78 জনের নাম আসছে, নামগুলো দেন, সবার আগে আমি আপলোড দিব, আমি সবার আগে বিচার চাইবো। আপনি আমাকে স্পেসিফিক নামগুলো দেন, শুনেছি এর মধ্যে কাদের নাম এটা আমলা আছে, এটা মন্ত্রী বলেছে, কোন আমলা আছে, কারা কারা আছে ভাই
আপনি ওই বেগমপাড়ায় এসে আমি বিচার, আমি আমার ছোট বেগমপাড়ায় জায়গা এসে থেকে বলি ভাই, আমি দুর্নীতি নিয়ে কখনো শোনেন অনলাইনে বেগমপাড়ায় আপোষ এসে করবো না। আপনি বিচার আপনি দেন করবেন, সবার আগে, আমি আপলোড দিব। বেগমপাড়ায় এসে আপনি বিচার করবেন। বেগমপাড়ার এই আপনি নাম জানার নামগুলো দেন, জন্য, এই নাম নামগুলো প্রকাশ দেন করার তো জন্য মানুষ জানুক। হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিটের কোনো ফয়সালা হয় নাই, হবেও না, কারণ সেটার সাথে আপনাদের দলের মানুষই তো জড়িত। আপনারা বের করবেন কিভাবে সেটা? সুইস ব্যাংকে গত 3 বছরে সবচাইতে, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি টাকা ট্রান্সফার হয়েছে, সেটা জবাব আপনাদের কাছে নাই। বাংলাদেশের সরকার চাইলে সেটা বের করতে পারে না? অবশ্যই পারে। গতকালকে কনক সারোয়ারের ফেনীর বাড়িতে গিয়ে তার সব কয়টা জমির মধ্যে সাইনবোর্ড লাগানো হয়েছে যে এই জমি বিক্রি হবে, পুলিশ তাদের গাড়ি নিয়ে গিয়ে এই কাজ করেছে। তো আপনি কনক সারোয়ারের এত জমি জায়গা সব খুঁজে বের করলেন, তো তাই এগুলো খুঁজে বের করেন না কেন? এই সবকিছুর একটা হিসাব দিতে হবে। আজকে বাংলাদেশ যেভাবে চলছে, মনে করার কোনো কারণ নাই যে সারা জীবন এইভাবে চলবে, এটা মনে করার কোনো কারণ নাই রাব্বানি ভাই। একদিন সময় পরিবর্তন হবে এবং সেই জায়গায় আসতে হবে। আমি শেষ কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উন্নয়নের যে কথাটা আপনারা বলছেন, যে উন্নয়নই যদি নাকি সবকিছুর মাপকাঠি হয়, তাহলে বাংলাদেশে এই ফ্লাইওভার, যে ফ্লাইওভার নিয়ে আজকে, যে পদ্মা সেতু নিয়ে আজকে এত কথা হচ্ছে, এই পদ্মা সেতুর আগে কিন্তু তার চাইতে মাত্র 1 কয়েক কিলোমিটার ছোট একটা সেতু হয়েছিল, সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সেতু। এই বঙ্গবন্ধু সেতু কিন্তু আপনার আওয়ামী লীগ করে নাই। এই বঙ্গবন্ধু সেতুটা যখন কিনা আপনার কর্নেল ওলি মন্ত্রী ছিল, একমাত্র তিনার তত্ত্বাবধানে তিনি এটার 80% কাজ শেষ করে গিয়েছিলেন। সেই ব্যক্তিটা আক্ষেপ করে সেদিন বলছিলেন যে আমাকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে, যেহেতু 96-তে ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, এরপরে তারা উদ্বোধন করলো, তারা নামও দিল বঙ্গবন্ধু, এবং সেই ব্যক্তিকে দাওয়াতও দেয় নাই। অতএব এই সেতু কিন্তু, বড় সেতু কিন্তু বাংলাদেশে প্রথম এনেছে বিএনপি। ফ্লাইওভারের কথা বলবেন, বনানী ফ্লাইওভার, যেটা কিনা 900 কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছে, সেই 900 কোটি টাকার ফ্লাইওভার যদি এখন তৈরি করতে দেওয়া হয় ঠিক পাশাপাশি আরেকটা, তাহলে সেটা 9,000 কোটি টাকা লাগবে। অতএব ফ্লাইওভারও বাংলাদেশে বিএনপি প্রথম এনেছে। আর উন্নয়ন যদি, এখন যে উন্নয়ন হচ্ছে, 12 বছর যে কোনো দল ক্ষমতায় থাকলে উন্নয়ন এইভাবে উপরের দিকে যাবে, কোনো দেশের উন্নয়ন নিচের দিকে যাবে না। যদি মনে করেন সবচেয়ে কম উন্নয়ন যে করেছে সেই সবচেয়ে দুর্নীতিবাজ, তাহলে শেখ মুজিবুর রহমানের সময় সবচেয়ে কম উন্নয়ন হয়েছে, তাহলে উনি দুর্নীতিবাজ, এটা মানবেন আপনি? আমি মানি না। অতএব উন্নয়ন দিয়ে কোনো কিছুর মাপকাঠি হবে না। সেই উন্নয়নটা কতটুকু জবাবদিহিমূলক হচ্ছে, কতটা স্বচ্ছতার সাথে হচ্ছে। 10,000 কোটি টাকার যেই পদ্মা সেতুর কথা আজকে আপনারা বলছেন, এই 10,000 কোটি টাকার পদ্মা সেতুটা আপনারা করেন নাই, এটা তত্ত্বাবধায়ক সরকার এটা করে গিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের 10,000 কোটি টাকা আজকে 31,000 কোটি টাকায় ঠেকেছে। এখন বলছেন আরো 1 বছর লাগবে, তার মানে আরো কয়েক হাজার কোটি টাকা সেটার সাথে যুক্ত হবে। অতএব এটার নাম হচ্ছে উন্নয়ন। যদি নাকি মনে করেন যে আওয়ামী লীগের উন্নয়ন দিয়ে মানুষকে তাদের সব দুর্নীতি, অপকর্ম, ভোট চুরি, ডাকাতি এগুলো মানে ভুলিয়ে দেবেন, এটা সম্ভব না রাব্বানি ভাই। অতএব আপনি যেরকম ভালো মানুষ, আপনার দলকেও ঠিক ওইরকম ভালো। হ্যাঁ, রাব্বানি ভাইয়ের কাছে আমারও প্রশ্ন, যেটা সত্য কথা। আমি গতকালকার পত্রিকায় এসছে যে আপনার কি নাম তো ভুলে গেলাম, যে বাবুল চিশতি, তার প্রায় 1,000 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। প্রতিদিন এই ধরনের নিউজ আসে, তো সেটাকেও আপনি কিভাবে দেখছেন? সেই আপনার টানটা পরে আসছি। আমি এর আগে একজন আছে, দর্শক আছে, তাকে আমি যুক্ত করছি। সে মনে হয় একজনকে প্রশ্ন করবে। আমি জাস্ট তাকে 10 সেকেন্ডের জন্য আমি সুযোগ দিচ্ছি। অনেকেই আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ নিতে চায়, আমি সেটা থেকে বঞ্চিত করতে চাচ্ছি না। হুসাইন ফারাবি, আপনি কি শুনতে পাচ্ছেন? হোসাইন ফারাবি, আপনাকে আমি দেখতে পাচ্ছি। আপনি যদি শুনে থাকেন তাহলে আপনার প্রশ্নটি করুন। আপনাকে আমি বেশি সময় দিতে পারবো না। আর অনেক প্রশ্ন এসছে এখানে। সে প্রশ্নগুলির মধ্যে যেমন ইলিয়াস সাহেবকে একজন প্রশ্ন করেছেন যে আপনার গোলাম রাব্বানি সাহেবের কাছেও প্রশ্ন করেছেন। আসলে এত প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলিকে, একজনের প্রশ্ন করেছে যে কোথায় গেল প্রশ্নটা, যে পুলিশরা আমরা আমাদের টাকা দিয়ে পুলিশরা চলছে, সেই পুলিশরা যখন আবার আমাদেরকে মারে বা আমাদের উপরে নির্যাতন করে, সেটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল কিনা, সে ব্যাপারে আপনার কাছ থেকে মন্তব্য চেয়েছে। আরেকজন বলেছে যে ইদানিংকালে আপনার যেটা হয়েছে যে দাউদকান্দিতে ওয়াজ নিষিদ্ধ করা হয়েছে, একদম সম্পূর্ণভাবে ব্যানার টানিয়ে সেখানে একটা জারি করা হয়েছে যে এখানে কোনো ধরনের ওয়াজ করা যাবে না। তো এই যে আমাদের বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে বন্ধ করবার এখতিয়ার একজন উপজেলার চেয়ারম্যান কতটুকু রাখে, সেটাও জানতে চেয়েছে ইলিয়াস হোসেনের কাছে। আপনি পরের টার্নে বলবেন। তবে আমি এবার মাসুদ কামাল আপনার কাছে যেতে চাচ্ছি। মাসুদ কামাল ভাই, আপনি কি মনে করছেন যে বাক স্বাধীনতার অধিকার আমাদের কতটুকু এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে বাংলাদেশে? এবং যে আমরা যদি বলি আমাদের ধর্মীয়
অনুশাসনের একটা বিশাল মানুষ ধর্মীয় অনুশাসনে নিজেদেরকে পরিচালিত করতে চায়, কেউ চাপিয়ে দেয়নি, চায় না, তারা নিজের থেকেই চায়, স্বপ্নরিতভাবে তারা এটাকে নিয়ে নিয়েছে। সেখান থেকে তাদেরকে জোর করে ফিরিয়ে দেওয়ার মতো বা ফিরিয়ে নিয়ে তাদেরকে সরকার গণতান্ত্রিক উপায়ে চলবার মতো বাধ্যবাধকতা কতটুকু আমাদের আছে বা কতটুকু এখতিয়ার রয়েছে মানুষের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে অন্যভাবে পরিচালিত করবার, সে ব্যাপারেও বলবেন, অথবা তাদেরও কতটুকু এখতিয়ার রয়েছে তাদের নিজেদের একটা ধর্মীয় জীবনযাপন করবার মতো, এবং ওয়াজ নিষিদ্ধ করার, সেটা কি আসলে বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হয় কিনা? মাসুদ কামাল, আপনাকে আপনি বলুন দয়া করে। মাসুদ কামাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হোসাইন ফারাবি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ঝটপট আপনার প্রশ্নটা করে যান, এরপর আপনি লিভ নেবেন। জি মাসুদ কামাল ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনি একটু দয়া করে প্রশ্নের ব্যবস্থা করবেন। জি, আমি শুনতে পাচ্ছি। জি ফারাবি বলুন। আচ্ছা, মাসুদ কামাল ভাই শুনতে পাচ্ছেন, ফারাবি শুনতে পাচ্ছেন? ফারাবি, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনি একটু দয়া করে আনমিউট করুন, আপনাকে ওখান থেকে আনমিউট করুন। জি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, মানে আমার প্রশ্নটা হচ্ছে মানে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে মানে ওই যে কুষ্টিয়ার এসপি সাহেব বললেন যে মানে এরকম কথা বললেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মানে আমাদের টাকায় মানে জনগণের টাকায় পুলিশের পোশাক, জনগণের টাকায় মানে পুলিশদের মানে ফ্যামিলি লালন পালন করতেছে, বাট আমাদের কি বলে আমরা নাকি পাকিস্তানে চলে যাব, মানে এটা কোন নীতির ভিতরে পড়ে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে বলে? আমি এটার মানে অ্যান্সার আমি চাইতেছি, মানে আশা করি ইলিয়াস ভাই দিবেন। ও শুধু ইলিয়াস ভাই কেন, অন্য কেউ দিতে পারবে না? না দিতে মানে আমি কথাটা হচ্ছে মানে সবাই দিতে পারবে, গুলাম রব্বানী ভাই আছেন, তারপরে বিভিন্ন হক ভাই আছেন, দিতে পারবে, এটাই। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ইলিয়াস ভাই দেবে, তবে কিন্তু আমি চাইতেছি আর কি। জি, আপনি 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 এখান থেকে লিভ নিতে পারেন, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন। দিলে তার মনোভূত হবে, এই জন্য চাইছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে জনাব হোসেন ফারাবি। মাসুদ কামাল ভাই, আপনি বলুন। হ্যাঁ, আপনি আমাকে আসলে দুটো প্রশ্ন করেছেন, একটা হলো গিয়ে যে আমাদের এখানে বাক স্বাধীনতা আছে কিনা, আর একটা হলো যে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কোন ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ আসা উচিত কিনা, এই দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আমি আমাদের পূর্ববর্তী যে তিনজন বললেন তা ওনাদের কিছু কথার ব্যাপারে আমি একটু দুই একটা লাইন জাস্ট টাচ করে যাই। যেমন গোলাম রব্বানী উনি একটা কথা বলেছেন, উনি মানে অনেক কথা বলতে যে উনি ভুলে বলেছিলেন কিনা আমি জানি না। উনি একটা কথা বলেছিলেন যে যদি বাঙালির বিশ্বাসঘাতকতায় যদি বঙ্গবন্ধু না মরতেন তাহলে আজকে মাহাথির মোহাম্মদের মালয়েশিয়ার মতো আমাদের দেশ উন্নত হতো। এটা বলেছেন, বাট আমার এখানে একটু সংশোধনী আছে। বঙ্গবন্ধু কিন্তু বাঙালির বিশ্বাসঘাতকতায় মরেনি। বাঙালিকে এত নিচু করে দেখবেন না প্লিজ। বঙ্গবন্ধু আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতায় মরেছিল। আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধুকে মেরেছে, বাঙালিরা মারেনি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যদি কেউ হাহুতাশ করে থাকে, বাঙালিরা করেছিল, আওয়ামী লীগাররা করেনি। আজকে যে সমস্ত লোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদের পরিচয় দেয়, ওনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ওনাদের মধ্যে একটা বড় অংশ তারা হত্যা করেছিল, এবং তাদের প্রেতাত্মাদের এখন সবচেয়ে বেশি দাপট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বঙ্গবন্ধুর মৃত্যুর সময় আমি জীবিত, আমি তখন একদম ছোটও না, স্কুলে পড়ি ভাই, আপনার হয়তো তখন জন্ম হয় নাই। আমরা দেখেছি কি হয়েছিল। বঙ্গবন্ধুর মৃত্যুতে যারা উল্লাস করেছে তাদের বঙ্গবন্ধু কন্যা তার মন্ত্রী সবাই জায়গা করে দিয়েছিল। এইগুলিকে মাথায় রাখতে হবে। হয়তো উনি পলিটিক্স এর কারণে রেখেছেন, রাখতে পারেন, ওনার বিবেচনা, ওনার বিবেচনা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বাট এটা হলো এক ধরনের ইতিহাস বিকৃতি হয়ে যায়। এটা হলো একটা কথা। আর ইলিয়াস হোসেন আমার খুবই স্নেহের, খুবই জনপ্রিয় বটে। ফেসবুকে ওনাকে মাঝে মাঝে দেখি, ইউটিউবেও দেখি। ইলিয়াস হোসেনকে আমি রিকোয়েস্ট করবো, উনি খুব বলেন, কিন্তু খুব সুন্দর করে নাটকীয় ভঙ্গিতে বলেন। তো ওর প্রতি আমার একটা ছোট্ট একটা অনুরোধ। সেই জিনিসটা হলো কি, ইলিয়াস ভাই যে কিছুই বলি না কেন আমাদের তথ্যটা একটু জেনে নেওয়া দরকার। যেমন আপনি 7 মার্ডার সম্পর্কে যে কথাটা বললেন, যে 7 মার্ডারের শফির আলম প্রধান ছিলেন ওই মার্ডারের মূল নাম। ওই সময় উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। উনি সাধারণ সম্পাদক ছিলেন, এটা এপ্রিলের কথা, মেবি 4 এপ্রিল দিকে হবে আর কি, 1974-এর।
ওনার নেতৃত্বে 7 জন আমি ছাত্রলীগের কিন্তু আমি মূল হোতা বলি না ভাই, আমি বলেছি যে উনি না 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 আমি বলছি আমি ওই প্রসঙ্গে বলছি না, আমি আপনাকে অন্য প্রসঙ্গে বলে দিচ্ছি যে ওইখানে উনি ওই সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যার পর দিন তার নেতৃত্বে এটার বিরুদ্ধে মিছিল করেন উনি। পরে তদন্তে দেখা যায় যে উনি হলো মূল্য, এবং মূল্য হওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয় এবং বঙ্গবন্ধুর মৃত্যুর আগেই তার মৃত্যুদণ্ড হয়। এবং সেই মৃত্যু আপনার কোনো বিচার হয়নি, বিচার হয়েছিল, ওরা মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল। আমি জেনে বলছি, আমি আপনি কালকে আবার নতুন করে বইগুলো চেক করে দেখেন, ওই মহিউদ্দিন সাহেব বই ওইটা আছে। আচ্ছা, ওনার মৃত্যুদণ্ড হয়েছিল ফেনীতে বঙ্গবন্ধুকে ঘেরাও করে বাঁচানোর জন্য মিছিল করে। আমি আপনাকে বলি, আপনি শুনেন, আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হয়েছিল 75-এর পরে সেই মৃত্যুদণ্ডাদেশ আর বাস্তবায়িত হয়নি। দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। 75-এর পরে, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে, মৃত্যুর বেশ কিছুদিন পরে, তারপরে ওনার মৃত্যু, তখন যারা ক্ষমতায় এসে গিয়েছিলেন, মাথায় রাখবেন, তখন কিন্তু জিয়া রহমান আমার কথা বলছি না, কিন্তু আমি আওয়ামী লীগের যে লোকেরা এসে গিয়েছিলেন তারাই ওনাকে ছাড়িয়ে দিয়েছিলেন। এই হলো দুটা ফ্যাক্ট বললাম আর কি। আমি অন্য আর আমি আর বেয়াদবি করবো না। সেটা হচ্ছে যে আমার কিন্তু প্রশ্নটা যেটা ছিল, আমি জাস্ট ছাত্রলীগের অতীত ইতিহাসটা জানানোর জন্য এই প্রসঙ্গটা টেনেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে শফিউল আলম প্রধান ওইটার সাথে যুক্ত ছিল কিনা, বিচার হয়েছে না হয়েছে সেটা নিয়ে। ওনার মৃত্যুদণ্ড হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু ওনাকে ছাড়েননি, বঙ্গবন্ধু ছাড়েননি। বঙ্গবন্ধু ছেড়েছি কি ছাড়েনি সেটা বলি না। ফেনীতে বঙ্গবন্ধুকে ঘেরাও করা হয়েছিল ওরা বাঁচানোর জন্য, ওর লোকজন, এই লোকজন তাকে ঘেরাও করেছিল যে তাকে বাঁচাইতে হবে। ঠিক আছে, ইউ আর রাইট, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা ফাইন, এই দুটো পয়েন্ট আমি একটু মানে দ্বিমত করলাম। আর এখন আমি মূল প্রসঙ্গে আসি। সাগর ভাই যে প্রশ্নটা করলেন যে আমাদের এখানে বাক স্বাধীনতা আছে কিনা, এটার উত্তর আসলে নানা ভাবে দেওয়া যায়। আমার মনে হয় আমার পেনটা ইলিয়াস দূরে থাকলেও বুঝতে পারবেন যে অনেক কিছুই আপনার ইলিয়াস যখন এখানে ছিল, আমি একটা উদাহরণ দেবো, ইলিয়াস বাংলাদেশে ছিল, দেশ বিদেশের কবে গেল, ও তো আমাদের এখানে অনেকদিন আমাদের চোখের সামনে ছিল। ইলিয়াস তো নিজেও বলেছে একটু আগে যে চুপ করে থাকাটা অনেক সময় কিন্তু এক ধরনের প্রতিবাদ। তো তারপরে তো আবার অনেকে বলবেন যে যদি বলাই না গেল তাহলে আপনি কিভাবে বলছেন। হ্যাঁ, আমিও কিন্তু সাংবাদিকের ক্ষেত্র অবশ্যই কেন থাকবে না। শুনেন, কতগুলো জিনিস আমি বলি। সরাসরি কি সরকার এসে আমার গলায় হাত দেয়? আপনি পয়েন্টটা খেয়াল করেন, কখনই হাত দেয় না, গলায় আমার হাত দেয় না সে। আমি আমার চারিদিকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রাখা হয় যে আপনি হিসেব করে কথা বলতে বাধ্য। উদাহরণ দিয়ে বলি, বেশি তো যাওয়া লাগবে না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, আপনি পছন্দ করেন আর না করেন, সেটা প্রথম আলো। ঠিক আছে, প্রথম আলোতে প্রকাশিত কোনো সংবাদ কি সরকার উদ্র করেছে? বলছে এটা ছাপা যাবে না, ছাপা তোমাকে আমি গুলি মেরে ফেলবো, তা তো বলে নাই। কি করেছে? প্রথম আলোতে কিন্তু মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি বিজ্ঞাপন দেয় না। ভাই দেয় না কেন? ওনাদের কি প্রচারের দরকার নাই? দরকার আছে কিনা বলেন? আছে তো, দেয় না কেন? এখন এইটা কেন দেয় না, কার কারণে দেয় না, কার ফোনে দেয় না, এত ডিটেলস তো আমি বলতে পারবো না। এটা কিন্তু নিয়ন্ত্রণের একটা পদ্ধতি কিন্তু, তাই না? এখন আপনি কতদূর যাবেন? তারা ভাবে যে এতটুকু বলার কারণে এটা হচ্ছে, আরো কিছু দূর বললে আরো কি হবে কে জানে, হবে তো কিছু হবে। আবার আমাদের ক্ষেত্রে একই জিনিস, আপনি চাকরি থাকবে না ভাই, চাকরি কি সরকার খায়? সরকার তো খায় না। সরকার বলে ওনাকে রাখবেন না, রাখে না, অথবা ছুটি দেয়। আমার নিজেই তো চাকরি নাই। কেন নাই? কেন নাই? আমি তো বেকার হয়ে গেলাম। তো এখন কেন হলাম? আমি তো বলতে পারবো না যে আমি ওনার কারণে হয়েছি, আমার তো কোনো প্রমাণ তো নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু আমি তো টের পাই রে ভাই। জি, আমি তো টের পাই আমার চামড়ার উপর দিয়ে কি যাচ্ছে তো। এখন এটা তো রিয়েলিটি। ইলিয়াস মনে করেন ছোট সংসার চলে গেল, আমি তো বুড়া হয়ে গেছি, কিন্তু আমি বা কোথায় বলেন, যে এতে কাজে করে খেতে পারবো না, তো আমাকে থাকতে হয়, নানা কায়দা কানুন করে থাকতে হয়। এটা তো রিয়েলিটি। এটা কেন রিয়েলিটি? এটা হয় কেন আমি বলি। দেখেন একটা জিনিস কি, পৃথিবীর কোন শাসকই তার বিরুদ্ধ মতকে সহ্য করতে চায় না, পছন্দ করতে চায় না। ওই গণতন্ত্রের কথা আপনি যতই বলেন, কেউ চায় না, চাওয়াটা বাধাহীন হয়ে যায়।
যখন এখানে বিরোধী, আমি ধরেন আপনি আমাকে ধরলেন, কিন্তু আমার পক্ষে বলার মতো কেউ নেই, যারা বলতে পারতো তাও ভয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, তখন তো আমার অসহায়ত্ব বেড়ে যায়, বেড়ে যায় নাকি? বেড়ে যায়। এখন এটা এর জন্য কে দায়ী? এর জন্য আমি আর কাকে দায়ী করবো? আমি আমার নিয়তিকে দায়ী করি। সবচেয়ে উপরে আল্লাহ, তাই না? আল্লাহ আমাকে এই অবস্থা ফালাইছে, হয়তো আমাকে পরীক্ষা করতেছে, হয়তো দেশের মানুষকে পরীক্ষা করতেছে, হয়তো সরকারকে পরীক্ষা করতেছে, হয়তো বিরোধী দলকে পরীক্ষা করতেছে। এখন এর চেয়ে খোলামেলা আমি আর কিছু বলবো না। এইগুলো একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে ধর্মীয় যে স্বাধীনতা, দেখেন আমি একটা কথা বলি, আপনি যত কিছু বলেন না কেন, আমাদের দেশে তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না, আমাদের সংবিধানে এটা আছে। আপনি সংবিধানকে অস্বীকার করলে আপনার শাস্তি হতে পারে, কিন্তু কাজেই আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আছে। আবার ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যাও কিন্তু এক একজন এক এক ভাবে দিয়েছেন, যার যার মতো করে দিয়েছেন। যখন যে সরকারে আসছেন তিনি তার মতো করে দিয়েছেন। কিন্তু একটা জিনিস হলো কি, সারা দুনিয়াতেই ধর্ম একটা বিশ্বাস, মানুষের ধর্ম পালন করার অধিকার আছে। আবার প্রত্যেকটা ধর্মে একথাও বলা আছে যে তুমি তোমার ধর্ম পালন করতে যে অন্যকে ডিস্টার্ব করো না। এখন অন্যকে ডিস্টার্ব করতে আপনি কয়জনকে ডিস্টার্ব? এখন এখানে কিন্তু আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে আপনি কিভাবে ডিস্টার্ব করেন, ডিস্টার্বটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন, এটা নির্ভর করবে আপনার মেধা, আপনার চিন্তা, আপনার রুচির উপর। আমি যদি বলি এখানে 90 জন লোক আছে, আমরা এক ধরনের চিন্তা করি, 10 জন লোক কি বললো না বলো আমার কিছু আসে যায় না, মানবো না ওদেরকে, ওদেরকে আমি টর্চার করবো ধর্মীয় ভাবে, করতেই পারেন আপনি, এটা আপনার ব্যাখ্যা। আবার এই 90 জনের মধ্যে একজন লোক এমনও থাকতে পারেন, বলতে পারেন একজন, আমাদের নেতা বঙ্গবন্ধু বলছেন তো যে উনি যদি একজনও হন, যদি উনি সৎ কথা বলেন, সঠিক কথা বলেন, আমি তার পক্ষ দেব, কিন্তু ওটাও তো হতে পারে। আমি মনে করি ধর্ম এবং প্রশাসন যেটা প্যারালাল চলবে, একটা আরেকটার উপর চেপে বসবে না, এটা মাথায় রাখতে হবে। আর সেটা করতে যে যদি কেউ বাড়াবাড়ি করেন তখন সেটা করা যাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বাংলা একাডেমিতে আপনি যদি বই প্রকাশ করতে চান, তাহলে সেই বইটা প্রকাশ করা যাবে কি যাবে না এটা পুলিশকে দেখাই নিতে হবে। ওয়াই? কেন? পুলিশ একটা ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা কি, যদি এই বইটা নিয়ে কোনো ধরনের অসন্তোষ তৈরি হয়, অশান্তি তৈরি হয়, তাহলে এটা তো যাওয়া যাবে না। তার মানে কি, এই কথা যখন তারা বলে একদিক দিয়ে মনে হচ্ছে তাই তো, ঠিকই তো, কিন্তু অশান্তি তৈরি হবে কি হবে না, বইটার মধ্যে কোনো সমস্যা আছে কি নাই, এটা বোঝার ক্ষমতা পুলিশেরই আছে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? তো সেইটা যদি আপনি মেনে নেন, তাহলে ওই হাত ভেঙে গেল বলে আপনার মন খারাপ হয় কেন? কাজে মোট কথা হলো কি, পুলিশের হাতে কোনো দায়িত্ব এই ব্যাপারে আসতে পারে। এগুলো হলো কি একটা বুদ্ধিভিত্তিক ব্যাপার। স্থানীয় সরকারের কতটা এখতিয়ার আছে যে একটা নির্দিষ্ট ট্র্যাজেক্টরিতে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে? এটা কি এখতিয়ার আছে কিনা? না, সরকার তো অবশ্যই বলবে যে যেন পাবলিক নিউসেন্স ক্রিয়েট না হয়, কিন্তু সরকার চাইতেই পারে। আপনি ধরেন আমি একটা ধর্মসভা করলাম, ধরা যাক আমি একটা ধর্মসভা করলাম, ধর্মসভার কারণে ওখানকার লোকজনের মনে করেন ঘুম নষ্ট হলো, অনেকের লোকের, অনেক অমুসলিমও থাকতে পারে, ঘুম নষ্ট হলো, তারা আপনি ঘুমাতে দিবেন অথবা তাকে করতে দিবেন না, এটা একটা কথা হতে পারে। আবার আরেকটা কথা আমি বলি, সিম্পল একটা কথা বলি, বঙ্গবন্ধু আপনার সোহরাওয়ার্দী উদ্যানে কিছুদিন আগের কথা বলতেছি, আওয়ামী লীগের একটা সম্মেলন হলো, ঠিক আছে? সেই সম্মেলন উপলক্ষে সম্মেলনের পূর্ববর্তী 7 দিন রমনা পার্ক বন্ধ করে দিলেন আপনি। ভাই আমি রমনা পার্কে সকালে হাঁটতে যাই, গেছি হাঁটতে, রমনা পার্ক বন্ধ। কেন বন্ধ? যে এখানে আওয়ামী লীগের মিটিং সম্মেলন হবে, এই নিরাপত্তা জনিত কারণে রমনা পার্ক বন্ধ। কেন রে ভাই? আমি তখন বলতে পারি আপনি একটা পলিটিক্যাল পার্টি, আপনার কারণে ব্যক্তি আমার অধিকার কেন ক্ষুণ্ণ হবে? আমি জিজ্ঞাসা করতে পারি না? পারি তো। আপনার কথাটি বুঝতে পেরেছি। তাহলে এটা অনেক আমি মনে করি যে এটা পুরোপুরি পলিটিসাইজ করা হচ্ছে এবং পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে করা হচ্ছে, এটাই বেরিয়ে আসছে আপনার কথা থেকে। আমি গোলাম রাব্বানী আপনার কাছে যাচ্ছি, আপনি আমি নুরুল হক নুরের কাছে যাচ্ছি, এরপরে আপনার কাছে আসবো গোলাম রাব্বানী। আমি নুরুল হক। তবে দর্শক আপনারা অবশ্যই এই মুহূর্তে যতজন লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করলে এই অনুষ্ঠানটি বাংলাদেশের একটি ইতিহাস তৈরি হবে আমি আশা করি। কারণ যারা আছেন তাদের এই আড্ডা অথবা আলোচনা আর কখনোই একসাথে হবে কিনা আমি জানি না, তবে এটা একটা ইতিহাস করবার জন্য আপনারা অবশ্যই এই আপনাদের টাইমলাইনে এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। জি নুরুল হক নূর, দয়া করে আপনি বলবেন। আপনার কাছে অনেকগুলি প্রশ্ন আপনার দর্শকরা, আপনার ভক্তরা করেছিল, আমি এর আগে জি আমি কি বলবো?
হ্যালো। হুম হুম। জি জি, বলুন বলুন, আপনাকে শোনা যাচ্ছে। জি, নুরুল হক টুর, বলুন আপনি। জি জি, আমি প্রথমে একটু বলছি যে আজকের আপনার এই প্রোগ্রামটা আপনার পেজ থেকে প্রায় 10,000-এর মতো মানুষ দেখছে, আর দুটো পেজ দেখলাম আমি অলরেডি, ওখান থেকে 5,100-র মতো মানুষ দেখছে, আরো একটা পেজ, 3টা পেজ থেকে আমি লাইভ স্ট্রিমিং দেখলাম, তাতে হচ্ছে অন অ্যাভারেজ প্রায় 12 থেকে 15 হাজারের মতো মানুষ দেখছে এই মুহূর্তে। বাংলাদেশের অনেকগুলো চ্যানেল আছে তো মূলধারার, সেসব চ্যানেলে একটা প্রোগ্রাম করলে এই 12 থেকে 15 হাজার একসাথে ওয়াচিং হয় কিনা, এটা ইলিয়াস ভাই সিনিয়র সাংবাদিক আছেন, মাসুদ কল ভাই আছেন, ওনারা আরো বলতে পারবেন। এটার মধ্যে দিয়ে আমি আমাদের ক্রেডিবিলিটিটা আমি বুঝাইতে চাইনি, আমি বুঝাইতে চাইছি যে আজকের এই প্রোগ্রামে মানুষ জানে যে ইলিয়াস হোসেন যেটা বলতে চাবে সেটা সে বলতে পারবে, ভিপি নূর যেটা বলতে চাবে সেটা সে বলতে পারবে, গোলাম রাব্বানি যেটা বলতে চাবে সেটা সে বলতে পারবে। এই এই মন খোলা, 15,000 হওয়ার মধ্যে গোলাম গোলাম রাব্বানিও কিন্তু আছে। জি বলুন। না না আমি বলছি, হ্যাঁ সেটাই বলছি যে যে এখানে মন খোলা আলোচনা করবে, এবং যিনি উপস্থাপক তিনি বিএনপি কে মানে বিএনপির দালালি করার জন্য উপস্থাপনা করবে না, কিংবা আওয়ামী লীগের দালালি করার জন্য উপস্থাপনা করবে না, তিনি মূল তথ্যগুলো বের করে নিয়ে আসবেন। সে কারণে মানুষ আজকে, আমি এটা বলছি যে আসে আমাদের মূলধারার গণমাধ্যমগুলো তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার এ ধরনের বিভিন্ন প্রোগ্রাম 10,000, 15,000, 12,000 এইভাবে একসাথে স্ট্রিমিং হয়, তাহলে এটা বোঝা যাচ্ছে যে মানুষ যখন গণমাধ্যমে মূল বিষয়গুলো তুলে আনতে পারছে না, কথা বলতে পারছে না, তখন কিন্তু মানুষ ঠিকই বিকল্প মাধ্যমে কথা বলছে, এবং মানুষ বিকল্প মাধ্যম খুঁজে নিচ্ছে। এই কথাটা বলার আরেকটা প্রাসঙ্গিকতা হচ্ছে মাসুদ কামাল ভাই একটা আপনাকে সুন্দরভাবে আপনাকে কথা আমি বলেছেন যে জাস্ট একটা প্রতিমান, সাথে সাথে একটা রিলেভেন্ট প্রশ্ন করি, আমার অবস্থানকে কিভাবে দেখছেন, এরপরে আপনি ওটাতে যান তাহলে। আমি আমার আমার কথাটা একটু বলি, আপনার প্রোগ্রামে আপনার কথা নাই বললাম, তাহলে প্রশংসা হয়ে যায় সামনাসামনি। তো এই আপনার যে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে বাংলাদেশের এটা অস্বীকার করার বিন্দু মাত্র ওয়ে নেই। জনপ্রিয় পত্রিকা বাংলা পত্রিকা প্রথম আলো পত্রিকা ডেইলি স্টার, তো এটা মাসুদ কামাল বলতে পারেন না, কিন্তু আমরা বলতে পারি। রাজনীতি করি তো, সরকার বন্ধ করে দিয়েছে সব কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যেন প্রথম আলোতে অ্যাড দেন, এবং সরকার বন্ধ করেছে কাজের মাধ্যমে সরকারের যে বিশেষ বাহিনী রয়েছে ডিজিএফআই এবং এনএসআই গোয়েন্দা সংস্থা, এটা আমরা জেনে কথা বলছি। এবং আমি আপনাকে বলছি যে এটা শুধুমাত্র ওই একটা মিডিয়া হাউস না, অনেকগুলো মিডিয়া হাউসের ক্ষেত্রে এটা সত্য। অনেক ক্ষেত্রে কোন কোন বক্তা মিডিয়ায় যেতে পারবে না সেই লিস্ট গুলো গোয়েন্দা সংস্থা মিডিয়া হাউস গুলোকে প্রোভাইড করে। যেমন কিছুদিন আগে আমাকে একজন স্বনামধন্য একটি চ্যানেল থেকে একটা টক শো ইনভাইট করা হয়েছিল সপ্তাহখানেক আগে, দুটি চ্যানেল প্রোগ্রাম শিডিউল ঠিক, পরে আমাকে বললো যে ভাই এই প্রোগ্রামটি আমাদের করা যাচ্ছে না। একজন বললো যে আমাদের চ্যানেলটি তো এখনো আমরা লাইসেন্স পাইনি, তো একটু করা যাচ্ছে না। আরেকজনে বললো যে আপনার বিষয়টা লিস্ট ধরাই দিছে আমাদেরকে, যে এদেরকে যেন প্রোগ্রামে না ডাকা হয়। কারণ একসময় আপনার টক শোতে নুরুল কবির সাংবাদিক, আসিফ নজরুল স্যার কিংবা এরকম যারা খুব মানে ভালোভাবে কথা বলতে পারতো, কিংবা ধরেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, কিংবা আপনার অর্থনীতিবিদ আমাদের আকবর আলী খান, এই সমস্ত ব্যক্তিদেরকে টক শোতে এখন নেওয়া হয় না। টক শোতে নেওয়া হয় বাটপার সাহেবদের মতো লোক, অখ্যাত কুখ্যাত লোক, তার পরিচয় নেই, তার পরিচয় করে দেয় আওয়ামী লীগ নেতা, বিএনপি নেতা, অনেকের ডেজিগনেশনও নাই। আমি কাউকে ছোট করছি না, কিন্তু বলছি যে মিডিয়াগুলো আজকে এইভাবে সরকার নিয়ন্ত্রণ করছে, যে কারণে মিডিয়াগুলোতে ওইভাবে সঠিক বিষয়টা আসতেছে না। এখন আরেকটা কথা ইলিয়াস ভাই বলছিল যে কনক সরোয়ারের জায়গা জমিতে পুলিশ সাইনবোর্ড লাগিয়ে দিছে বেচা বেচা হবে। এখানে তো ধরেন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবসময় তো বঙ্গবন্ধুকে সব জায়গায় টেনে নিয়ে আসেন, যেখানে লাগে সেখানেও নিয়ে আসেন, না লাগলেও নিয়ে আসে। আর বঙ্গবন্ধুর প্রতি আমাদের বিন্দু মাত্র অসম্মানের জায়গা নাই, পুরোটাই সম্মানের জায়গা। তো সেই বঙ্গবন্ধু একটা ঐতিহাসিক কথা বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে, যে আমরা তোমাদেরকে ভাতে মারবো, আমরা তোমাদেরকে পানিতে মারবো, মানে আমাদের যে ঐতিহাসিক সেই সমাবেশে। তো সরকার এখন দেশের মানুষকে ভাতে মারছে, পানিতে মারছে, যে তোমার ইনকাম বন্ধ করে দেবো, তুমি খাইতে পারবে না, পানির লাইন কেটে দেবো, পানি বাসায় যাবে না, বিদ্যুতের লাইন কেটে দেবো, অন্ধকারে মরবা যদি সরকার বিরুদ্ধে কথা। তো এইভাবে হচ্ছে সরকার তাদের যে একদলীয় শাসন ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখছে, যে কারণে আজকে সাংবাদিক আপনার কনক সরোয়ারের কথা বললো, আমি আরো বলতে পারি দেশের মধ্যে যে সাংবাদিক কাজলের করুণ পরিণতি আপনি দেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী এপিএস সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে নিউজ করায় তার কি পরিণতি হয়েছিল, সীমান্তের উপার নিয়ে ফেলে দিয়েছিল গুন্ডা বাহিনী দ্বারা, গুম করার একটা অপচেষ্টা চলছিল। তারপর কার্টুনিস্ট কিশোরের কথা জানেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দিয়েছে তার মুক্তির জন্য, কিন্তু এই ভোটারবিহীন সরকারের তাদের টনক নড়ে না, তারা তাকে জেলে রেখেছে। আপনার সাংবাদিক তাসনিম খলিলের কথা জানেন, বিদেশে থাকে,
তারপরেও তার বৃদ্ধ মাকে তিনিই বলছেন, প্রায় প্রায় নেত্র নিউজ নামে একটা সাইট চালায়, এখানে দেখতেও দিচ্ছে না সেই সাইটটাকে। তারপরে এরকম আমি জানি যে আরো অনেকের পরিচয়, সেই লিস্ট অনেক বড় হবে, আমি ওইদিকে না গেলাম। সর্বশেষ একটা কথা বল, গোলাম রাব্বানী ভাইয়ের কথা, যেটা ইলিয়াস ভাই খুব ভালোভাবে বলছেন। গোলাম রাব্বানী ব্যক্তি হিসেবে মোটামুটি ভালো, কিন্তু ব্যক্তি কাজ হবে কি? তিনি যে দল করেন, সেই দলে যে শি জিনপিং জিন্দাবাদ যেমন চায়নাতে হয়, এখানেও তো আপনার আওয়ামী লীগ জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ, বঙ্গবন্ধু জিন্দাবাদ, এটা বলাই লাগবে, না হয়তো তার চাকরি থাকবে না। আমার বলছি যে বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার প্রতি আমার বিন্দু মাত্র আমি অসম্মান করি না, তারা সম্মানিত ব্যক্তি, তাদের প্রতি আমার প্রপার রেসপেক্ট রয়েছে। কিন্তু একটা দল মানে কোনো একক ব্যক্তি নির্ভর, একক লিডারশিপ জিন্দাবাদ এটা হতে পারে না। বাংলাদেশের রাজনীতিগুলোতে সেটা, তো রাব্বানী চাইলেও তার বাইরে যেতে পারেন না। যেটা বলছে তার ভালো কাজ আমি অ্যাপ্রিসিয়েট করি, তিনি আমাকে বলেছেন, তার সাথে আমি ওই ধরেন আপনার কাউন্টার বিতর্কে যাব না যে আমি কিছু করি নাই, আমি কি করেছি না করেছি সেটা দর্শক বাংলাদেশের মানুষ জাস্টিফাই করবে। কিন্তু রাব্বানী করেছে, কিছু কাজ করেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তিনি যে কাজ করেছেন, মানুষকে ত্রাণ সহযোগিতা দিয়েছেন, ঠিক একইভাবে আমি আমার জিএস ছিল এখানে গোলাম রাব্বানীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি ভাই আমার সীমিত সামর্থ্যে আমি পেরেছি, হয়তো আপনার চোখের দৃষ্টিগোচর হয়নি, আমি প্রায় 1 কোটি টাকার ত্রাণ আমরা দিয়েছি, গণস্বাস্থ্য সহযোগিতা আমাদের নিজেদের অর্থায়নে বিভিন্ন ভাবে। এবং এখনো এই যে আপনি রাজনীতি মানে আমি বলে নাই দাও নাই, আমি আরো বেশি প্রত্যাশা করেছিলাম আর কি, যেহেতু আমার তো রাজনৈতিক দল করার দরকার নাই, তুমি যেহেতু রাজনৈতিক দল করেছো এই জন্য বলেছি যে আরো বেশি করলে মানুষ বেশি ভালোবাসতো, যে রাজনৈতিক দল করার মতো গার্ডস আছে তো বেশি মানুষকে প্রোভাইড করার জন্য। আমি নূর আপনাকে পজিটিভলি বলেছি, পজিটিভলি বলেছি, সাবেক ছাত্র নেতা পজিটিভলি বলেছি। আমি বলছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, মেধাবী ছাত্র নেতা, আপনার পরামর্শকে আমি সুবিবেচনায় নেই, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। আর আপনি এখানে ধরেন, যেহেতু এখন পর্যন্ত স্বাভাবিকভাবে রাব্বানী সাহেব একসময় ডাকসুর জিএস ছিলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বাস্তবিক অর্থে তখন তিনি ছাত্রলীগের স্পোক্সম্যান হিসেবে কথা বলতে পারতেন, এখন কিন্তু তিনি ওই পদে নাই। কাজে তিনি কিন্তু চাইলেও আসলে ছাত্রলীগের বর্তমান অবস্থা নিয়ে তিনি ওইভাবে মানে কথা বলতে, মানে দায়িত্বশীল জায়গা থেকে কথা বলার স্কোপ নাই। তো তারপরেও তিনি সরকারি দলের লোক হিসেবে সবসময় একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করবেন, সেখানে তিনি উন্নয়নের কথা বললেন। আমি জাস্ট 2টা তথ্য দিতে চাই যে আপনার বর্তমানে তো উন্নয়নের অনেক, পদ্মা সেতুর স্প্যান বসায় আর হচ্ছে লাইভ দেখায় জুম করে যে স্প্যান বসাচ্ছে, কোন কোন নেতা নেত্রী আবেগে কান্দে ফেলা যে স্বপ্নের পদ্মা সেতু, জাতির একেবারে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এক পদ্মা সেতু। আমি বলছি পদ্মা সেতুর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই যে তার চ্যালেঞ্জ নিয়ে করেছে, কিন্তু এই সেতুর যে দুর্নীতি এবং ব্যয় 10,000 কোটি টাকা থেকে বেড়ে 32,000 কোটি টাকা, এবং শেষ পর্যন্ত এটার সমাপ্তি কাজে আরো কয়েক হাজার কোটি টাকা, মানে আমি সেটা জানি না। তবে আমি বলছি যে জিডিপির যে আপনার বর্তমান সরকার অভ্যন্তরীণ ভাবে যে ঋণ বিগত 47 বছরে যে সমস্ত সরকারগুলো নিয়েছে, বর্তমান ভোটারবিহীন সরকার সেটা 1 বছরে নিয়েছে, 47 বছরের সমতুল্য। এবং বিশ্ব ব্যাংকের তথ্য মতে আপনার জিডিপি হচ্ছে ঋণ অনুপাতে হচ্ছে আপনার 20 গুণ থেকে বেড়ে 41 গুণ হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমিতি বলছে সেটা 53%। কাজে ওইদিকে কিন্তু ঋণ দেদারসে সরকার নিচ্ছে, এবং যেই শিশু মায়ের পেটে আছে ওই শিশু আগামীকালকে জন্মগ্রহণ করলে তার মাথা পিছু ঋণ হবে বাংলাদেশে 69,000 কোটি টাকা। আমাদের রাব্বানী ভাইরা কিংবা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি বলে আমরা উন্নয়ন করছি, উন্নয়ন করছেন তো মানে যেটা গ্রামে বলে যে আপনার ঋণ করে ঘি খাওয়া, সেই ঋণ করে ঘি খাওয়ার উন্নয়নটা করছেন এবং জনগণকে বাস দিচ্ছে। এবং এর পরিণতিতে কি হবে আমি বলছি, ধরেন এখন তো সরকার ক্ষমতা আছে, টের পাচ্ছি না আমরা, কিন্তু সরকার যেদিন ক্ষমতা ছাড়বে, যেটা আমরা দেখেছি ইরাকে, ইয়েমেনে, সিরিয়াতে, যে সমস্ত জায়গায় কর্তৃত্ববাদী শাসকরা ছিল এবং ক্ষমতা ছাড়ার পরে কি পরিণতি হয়েছে, বর্তমানে আমরা দেখছি চিলিতে, বলিভিয়াতে, বিভিন্ন দেশে এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হচ্ছে। এবং সেই কর্তৃত্ববাদী সরকারের পতনের পরে সেসব দেশ অর্থনৈতিক ভাবে যেভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, বাংলাদেশ কিন্তু যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে, বা যেদিন ক্ষমতা তো ছাড়বে না তারা, জনগণ যেদিন তাদেরকে সরাবে, যেদিন গণ অভ্যুত্থান হবে, সেদিন আসলে বাংলাদেশের মানুষ প্রকৃত ভয়াবহ অবস্থাটা বুঝতে পারবে যে এতদিন তারা মানে পেপের মধ্যে সবকিছু খেয়ে জাস্ট শোকলাটা রেখেছে সুন্দরভাবে রংচং করে। তো বাংলাদেশের উন্নয়নটা হচ্ছে বর্তমানে সে উন্নয়ন। আরেকটা কথা বলছি যে উন্নয়ন মানে, যেটা ইলিয়াস ভাই বলেন, আমি বিএনপির পক্ষে বলবো না, যেটা তিনি বলছেন যে বিএনপি উন্নয়ন করেছে, আপনার বনানী ফ্লাইওভারের উদাহরণ দিয়েছেন, বঙ্গবন্ধু সেতুর উদাহরণ দিয়েছেন। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া প্রত্যেকটা দেশের, সেটা যারাই ক্ষমতায় থাকবে, সেটা যদি বাংলাদেশে এই মুহূর্তে সামরিক শাসন থাকতো তারা উন্নয়ন করতে, এবং আমি মনে করি যে সামরিক শাসন থাকলে বর্তমান ভোটারবিহীন সরকার যে ভালো কাজ করতো।
যেটা 111-এ করেছিল, যে দুই দলেরই রাজনৈতিক দলের বাটপার প্রতারক ভণ্ডগুলোকে সাইজ করেছিল। তা আপনি কি সামরিক সরকার চাচ্ছেন আবার কোনো না কোনো ভাবে? না, আমি বলছি না, আমি এই কথাটা বলছি যে আমি চাই না সামরিক শাসন, চাই না, কিন্তু সামরিক শাসন যে 111-এর সরকারের প্রথম দিকের ইনিশিয়েটিভটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য, ভারতের রাষ্ট্রপতি সেটা তার বইয়ে লিখেছেন, দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে, যে তারা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য এই 111 সরকারকে ম্যানিপুলেট করেছিলেন এবং তাদেরকে ব্যাকআপ দিয়েছিলেন, এবং সেই ভারতের প্রেসক্রিপশন বা সেই ভারতের আপনার ষড়যন্ত্র বা সেই ভারতের আপনার তৎপরতার ফল হচ্ছে বর্তমান ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দুটো নির্বাচন করে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। বিএনপি একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল 96 সালে, তারা টিকতে পারে, কিন্তু আওয়ামী লীগ টিকে যাচ্ছে, কারণ ওপারের দাদারা তাদের পাশে আছে, এবং ওপারের দাদারা শুধু ওপার থেকেই ব্যাকআপ দিচ্ছে না, এদেশেও আছে। এই যে প্রদীপ গঙ্গের কথা জানেন, সেনাবাহিনীর একজন মেজরকে ধাপ ধাপ করে মেরে দিয়েছেন, মেরে তিনি ইন্ডিয়ান দূতাবাসে যোগাযোগ করেছেন প্রোটেকশনের জন্য, কারণ তারা এখানে মারছে ইন্ডিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, এবং তারা জানে তাদের উপরে ছাতা আছে। কাজে বর্তমানের রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও হচ্ছে দাদাদের এই প্রচ্ছন্ন লোকজন আছে, যারা বাংলাদেশকে বাস দিচ্ছে এবং বাংলাদেশের সর্বনাশটা করছে। যে এই বছরের এই আপনার 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত 43 জন মানুষ